ভার্সিটিতে যাওয়ার আগে কিছু বই নিতে হবে আরওয়াকে। প্রতিদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়িই বের হলো। লাইব্রেরিতে গিয়ে কয়েক বই নিয়ে বের হয়ে আসে। মাত্র ৮টা ১২ এত এখন ভার্সিটিতে গিয়ে কাজ নেই, অথৈরাও আসেনি এখনো। ভার্সিটির পাশে একটা পার্ক আছে, ওখানে একটু বসলে মন্দ না। কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চে বসে নতুন বইগুলো উল্টে পাল্টে দেখছে। নতুন বইয়ের সুবাসটা দারুণ। ছোটবেলায় বইয়ে নাক ডুবি বসে থাকত, কলমের একটু দাগ লাগতে ও দিত না। আর এখন যেখানে পারে সুযোগ পেলেই আঁকা ঝোঁকা শুরু। নিজের পাশে কেউকে অনুভব করল আরওয়া। বইয়ের থেকে নজর সরিয়ে পাশে তাকিয়ে দেখল শিহাব। ভ্রু কুঁচকে এলো। এই ছেলেটা এখানে কেন? অসহ্য। ভার্সিটিতে না গিয়ে এখানে কি করছো? আরওয়া বিরক্ত লাগলে প্রকাশ করল না, ক্ষীণ গলায় বলল, আমার ইচ্ছে হয়েছে তাই প্রেম করতে এসেছি এখানে, আপনার তো সমস্যা হওয়ার কথা না। বাহ, রেগে আছো আমার উপর? আপনার উপর কেন রাগব? রাগতেই পারো, কত কারানি তো থাকে। বিরক্ত মাখা দৃষ্টিতে তাকিয়ে বলল, যাকে আমি ভালো করে চিনি না তার উপর কেন রাগতে যাব? চিনো না? আচ্ছা চল আমার পরিচয় দি শুনো। আরওয়া বেঞ্চ থেকে উঠে ব্যাগ কাঁধে নিয়ে স্তিমিত সুরে বলল, আমার ক্লাসের সময় হয়ে গেছে। কার ক্লাস? জিনানের। পা বাড়াতে গিয়ে বাড়ালো না। আরওয়া ভ্রু কুঁচকে বলল, আপনি কি করে জানেন? শিহাব রহস্যের হাসি হাসল, বেঞ্চে হেলান দিয়ে বসে বলল, জিনানকে আমার থেকে ভালো আর কে চিনে? মানে? আরে আমরা একসাথেই তো পড়াশোনা করলাম। তুমি ইংলিশ ডিপার্টমেন্টে না? সেটাও আপনাকে বলতে হবে? কথা শেষ করেই চলে এলো আরওয়া। শিহাব হিংস্র হেসে বলল, জিনান তুই যেমন তোর ভালোবাসার মানুষটাই তেমন। তবে বেশি দিন না, আর কিছুদিন। আরওয়া ক্লাসে এসে দেখল রিমি এখনও আসেনি। এখন অনেক সময় বাকি ক্লাসের। ওই শিহাবের জন্য না হলে ফার্কেই বসে থাকত। ক্লাসে না বসে ৩ তলায় স্টাডি রুমে এসে বসল। ৩ মিনিট পর ভার্সিটির মালি কাকা এসে বলল, আরওয়া তোমাকে আরশাদ স্যার ডেকে পাঠিয়েছে। আপনি যান, আমি আসছি। বই গুছাতে যাবে তখন রিমি, অথই, রাফসান এসে হাজির হল। মিল্লাতকে না দেখে চঞ্চল মুখর স্বরে বলল, বিল্লু কই রে? রাফসান চেয়ার টেনে বসে বলল, তোর বিল্লু সাহেবের জ্বর উঠেছে, আজকে আসতে পারবে না। এই আসার সময় দেখে আসলাম। কি বলিস? আমাকে বলিস নি কেন? আমিও যেতাম। চল এক্ষুনি যাব। অথই স্নান মুখে বলল, তোর ক্লাস নাই? থাক না, একদিন ক্লাস না করলে কি হবে? বিল্লুর জ্বর, আমজো কি সাদে আরামে বসে ক্লাস করতে পারব? আহা কি প্রেম, কি প্রেম! ওই দিন আরওয়া চলে গেছে আর মিল্লাত ও চলে গেল, আজকে মিল্লাত আসেনি দেখে আরওয়া ও ক্লাস করতে মন চাইছে না। রিমি কথা শুনে অট্টহাসিতে ফেটে উঠল। অথই, রাফসান, আরওয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। অথই কোনো রকম হাসি থামিয়ে বলল, কালকে আরুকে এলিয়েন রূপে দেখে আজকে বেচারা বিছানায় ফিট হয়ে গেছে। ভালোবাসার টান বুঝলি? আরওয়া রাফসানের বাহুতে চাপড়াই বলল, যাবি নাকি? আচ্ছা চল চল, কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে যাবে, তখন আর বের হওয়া যাবে না।
এসবের মাঝে আরওয়া জিনানের ডাকের কথা ভুলেই গেছে। 4 জনে ভার্সিটিতে থেকে বের হয়ে 2টো রিকশা নিয়ে মিল্লাতদের বাসায় চলে এলো। কলিং বেল চাপাতে মিল্লাতের আম্মু এসে দরজা খুলে বললেন, তোমরা আসো, ভিতরে আসো। রাফসান কিছু ফলের প্যাকেট এগিয়ে দিল। মিল্লাতে আম্মু হেসে বললেন, এসবের কি দরকার ছিল? আরওয়া মুচকি হেসে জবাব দিল, আমাদের বন্ধু অসুস্থ, তাকে কি এমনি দেখে যেতে পারি আন্টি? তোমরা মিল্লাতের রুমে গিয়ে বসো যাও। ওরা মিল্লাতের রুমে গিয়ে দেখে বেচারা বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। ওদের দেখে হন্য গলায় বলল, তোরা ক্লাস নাই? আছে তো, কি করব বল? তোর জ্বরে? কথা শুনেই ছুটে চলে এলো শিরি আপা। রাফসানের কথার আগা মাথা না বুঝে মুখ কুঁচকে বলল মিল্লাত। শিরি আপাকে? রিমি হাসতে হাসতে বলল, কে আবার আরওয়া? ও শিরি হলো কবে থেকে? তা তো জানি না, তবে আজকে টের পেলাম। আর ফরাদেরটা গত পরশু। আরওয়া অথৈর দিকে শক্ত চোখে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, ওদের কথায় কান দিস না। তুই এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। ওদের কথার মাঝে মিল্লাতের বড় আপু এসে নাস্তা দিয়ে গেল। উনিও কিছুক্ষণ কথা বলেছে ওদের সাথে। খুব ভালো আপুটা। মিশুকো মেডিকেলের ছাত্রী উনি। আজই প্রথম দেখা হলো ওদের সাথে। সারা দিন মিল্লাতের সাথে সময় কাটিছে ওরা। বিকালের দিকে যে যার বাসা ফিরে আসে। আরওয়া বাসা এসে জিনানকে দেখে টাস্কি খেলে। মাথায় জোর ঢালতেই মনে আসল সকালের মালি কাকার কথাটা। ঢোক গিলে করুণ চোখে তাকালো। বাহ, কি আয়েশ করে খাচ্ছে যেন জামাই আদর। ওয়েট জিনান, এই বাড়ির জামাই? এ তো জামাই আদরই তো খাবে। হোয়াট? আরওয়া, কি সব ভাবছিস? মনে মনে আরও বিভিন্ন কথা আওড়াতে লাগল। মায়া মেকি রাগ দেখিয়ে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? এত কেয়ারলেস কবে থেকে? হলি ফোনটা ও নিয়ে গেলি না? ঘন ঘন চোখের পলক পেলে মায়ের দিকে তাকাল। ফোন যে বাসায় রয়ে গেছে বিন্দু মাত্র টের ও পায়নিও। ডান হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। অচমকা আতকে উঠল। আচ্ছা, ওর ফোনটা কি জীবিত আছে? জিনান তো পুরোই ভাবশীল। মায়া আবার রেগে বললে উঠলেন, দাঁড়িয়ে না থেকে যান, ফ্রেশ হয়ে খেতে আসুন। আমি খেয়ে এসেছি। কোথায় খেয়েছিলি? মিল্লাতদের বাসায়। উনি জিনানের দিকে তাকিয়ে বললেন, যা, রুমে যা। যত দ্রুত সম্ভব দরজাটা আটকে বসে থাকাই উত্তম। জিনান যাওয়ার আগে দরজা খোলা যাবে না। সেগুড়ে বালি দরজা লক করতে গিয়ে দেখল দরজা লক ভাঙা। ঠোঁট উল্টে কাঁদতে যাবে তখন দরজা লাগানোর শব্দ ফেল। জিনান উপরের খিলিটা লাগিয়ে আরওয়া দিকে ঘুরে দাঁড়াল। আরওয়া কয়েক পা পিছিয়ে গিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। জিনানের রক্তিম চোখ দেখে ভয়ে রীতিমতো কাঁপছে ও। কি গাধা ও! খিলির কথা কি করে ভুলতে পারল? জিনান এক পা করে এগিয়ে আসছে। আরওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মনে মনে বলল, বাঁচার আরেকটা আশা পেয়েছি। দৌড়াতে গিয়ে পা বেজে সোজা গিয়ে পড়ল বেডের উপর। বেডের মাঝে নাক মুখ ডুবিয়ে দিয়ে কাঁপছে ও। উঠার সাহস নেই। আরওয়া ভাবছে, যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয়, নাকি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়?
এই প্রবাদটা একদম মিলে গেছে। কিছু পড়ার আওয়াজ শুনে মাথা তুলে তাকালো, ওর সাধের ফোনটা 2 টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। চিৎকার দিয়ে বলল, আরে আমার ফোন। জিনান এক ঝাটকায় আরওয়া বাহু চেপে ধরল, এত টাইট করে ধরেছে আরওয়া ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। জিনান চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে খুব ভালো লাগে না আমাকে পাগলের মতো ঘুরাতে। মানুষ মনে হয় না আমাকে। জানো কতটা টেনশনে ছিলাম আমি। প্রথম এখানে এসে জানতে পারি তুমি নাকি ভার্সিটিতে চলে গেছো। ওখানে গিয়েও ফেলাম না তোমাকে। পরে জানতে পারি তুমি স্টাডি রুমে আছো, মালিক কাকা ডেকে আনতে বললাম তুমি আসলে না। ক্লাসও করনি। তোমার গাড়িও ভার্সিটিতেই ছিল। কত শত কল দিলাম তোমাকে। মনির কাছে কল দিলে উনি বললেন বাসায় আসোনি। পাগল পাগল লাগছিল নিজেকে। লাস্ট আসিফ বলল তুমি নাকি মিল্লাতদের বাড়িতে। রাফসান ফেসবুক লাইভে এসেছে ছিল। তোমাদের না দেখলে কথা শুনেছেও। ঝাড়া মেরে আরওয়াকে ছেড়ে দিয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। আঙ্গুল দিয়ে নাকে নিচে ঘেঁষে গুরু গম্ভীর কণ্ঠে বলল, ফোনটা আগেই ভাঙতে চেয়েছিলাম কিন্তু মজা লাগতো না তুমি না থাকলে। দম ফেলে, আর হ্যাঁ আজকের পর থেকে ভার্সিটিতে আমার সাথে যাবে, আমার সাথে আসবে। যত জায়গায় ঘুরতে মন চায় আমি নিয়ে যাব। সাইড টেবিলে লাথি মেরে হনহনিয়ে চলে গেল। আরওয়ার দিকে একবারও তাকালো না। জিনানের মেজাজ তুঙ্গে উঠে আছে। কাদো কাদো কণ্ঠে অস্ফুট স্বরে বলল, আমার ভি। গুটি গুটি কদম ফেলে ফোনের টুকরোগুলো নিয়ে সোফায় বসল। ভিভো ফোন, কত স্বাদের ফোন ওর। কত শখ করে ফোন কিনেছিল। এখন খুব কান্না পাচ্ছে, এটা ওর আব্বু ওকে গিফট করেছিল কলেজে উঠার পর পরই। প্রথম ফোন, প্রিয় ফোনটা চোখের সামনে 2 ভাঙা হতে দেখে বুকটা ফেটে যাচ্ছে। কত জোরে আছাড় দিলে ফোন 2 টুকরো হয়ে যায়। কাবার্ড খুলে ড্রায়ারে রেখে দিল টুকরোগুলো। আজকে 2 দিন পর আরওয়া ভার্সিটিতে যাচ্ছে। গত 2 দিন ভুলে ও জিনানের সামনে পড়েনি। আজকে ও জিনানের সাথে যাবে না, ড্রাইভার নিয়ে যাবে। কেন কথা বলবে ওই লোকটার সাথে। সামান্য বিষয় নিয়ে ফোনটাই ভেঙে দিল। ভার্সিটিতে গিয়ে লাইব্রেরি রুমে বসে রইল। জিনানের ক্লাস শেষ হওয়ার পর ক্লাসে ঢুকবে। প্রথম ক্লাস করল না। মিল্লাতও আজকে ভার্সিটিতে এসেছে। ছুটির পর ওরা সবাই মিলে মাঠের এক কোনায় বসে পড়া নিয়ে কিছু ডিসকাস করছিল, এমন সময় আরওয়ার চোখ গেল পার্কিং এরিয়ার দিকে। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এমিলি ম্যাম জিনানের সাথে হেসে হেসে কথা বলছে, মাঝে মধ্যে জিনানের বাহুতে হালকা করে ধাক্কা দিচ্ছে। আরওয়া দাঁতে কেটমিট করতে করতে রিমিদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করল। পার্কিং এরিয়ার কাছে যেতে অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগল। যেন ও জিনানদের একেবারেই দেখেনি এমন একটা ভাব নিয়ে গাড়িতে চড়ে বসল। গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আরওয়া ভাব মেরে বসে আছে। ওর ভাবকে পাত্তা দিল না জিনান, সে তার মতোই কথা বলছে। জিনানদের ফেরিয়ে এসে গাড়ির মিররের দিকে তাকিয়ে দেখ এমিলি জিনানের হাত ধরে রেখেছে। রাগে আর কোনো দিকে তাকালো না। বাড়িতে এসেই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। মাথা ঠান্ডা হওয়া দরকার, বেশ চটে আছে।
রাতে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল আরওয়া। মায়া খাবার সার্ভ করা শেষে চেয়ারে বসে বললেন, আরওয়া তোর সাথে কথা আছে। বলে ফেলো। তোর আব্বু বলবে। আরওয়া খাবার চিবুতে চিবুতে আরমানের দিকে তাকালো। উনি হালকা গম্ভীর মুখে বললেন, আগামী 21 তারিখে তোমার সম্পূর্ণ বিয়ে। বিষম খেলে আরওয়া। মায়া দ্রুত পানি এগিয়ে দিল। আরওয়া পানি খেয়ে ভাবছে 21 তারিখে বিয়ে, আজকে 18 তারিখ শেষ। মানে আর 2 দিন পর ওর বিয়ে, আর ওই জানে না। অবাক করার মতো একটা বিষয়। করুণ চোখে তাকালো বাবা মার দিকে। অনার্স কমপ্লিট করার পর বিয়ে হলে সমস্যা? হ্যাঁ সমস্যা। তোমার একপাক্ষিক চিন্তা করলে তো হবে না, সব দিক দেখতে হবে। আর তুমি এখানে থেকে কি পড়ো তা বেশ ভালো জানি আমি। জিনানের কাছে যাও, ভালো হবে। মায়ের করা কথা শুনে চুপসে গেলেও ভালো না চাই লোকটা সারাক্ষণ বকাবকির মাঝেই রাখবে ওকে। আরমান ইস্ত হেসে বললেন, মা তোমার ফ্রেন্ডদের কত জনকে দাওয়াত দিবে নাম বলো আমাকে, লিস্ট করতে হবে। জি। খুব খারাপ লাগছে না? ও বলতে পারছে না। অর্ধেক খেয়ে উঠে চলে এলো। ফোন ছাড়া আজকে প্রায় 4 দিন কাটিয়ে দিয়েছে ও। জিনানের উপর রাগ করে বাসায় কিছু বলে উনি। এখন আবার বিয়ে, হুটহাট সব কিছু ওর লাইফে আসে। আসিফ বোনের রুমে এসে বলল, আপু নে জিনান ভাই কল করেছে। আরওয়া ক্ষেপে গিয়ে চিৎকার করে বলল, কোনো কথা নাই উনার সাথে, তুই ফোন নিয়ে বিদায় হও এখান থেকে, যা। আসিফ হতাশ হয়ে ফিরে এলো। আরওয়ার কণ্ঠ স্বর কাঁপছিল। উল্টো দিকে ঘুরে থাকায় আসিফ বুঝে নি আরওয়া কাঁদছে না কি মন খারাপ। এদিকে আরওয়া মেঝেতে বসে নিঃশব্দে কাঁদছে। ওর সাথে কেন এমন হয়? ও কি সারাধান মেয়েদের মতো জীবন যাপন করতে পারবে না? রিমের করা ওই ব্যবহারে নিজেকে অনেক কষ্টে সামলিয়েছে। কই কেউ তো একটা বার ওর মনের কথা জানতে চায়নি। হুট করে বিয়ে পড়িয়ে দিল। সেদিন জিনান না থাকলে অন্য কেউর সাথে ওর বিয়ে হয়ে যেত। অন্য কেউটা রিমও হতে পারত। ও জিনানকে চায় না বা মেনে নিল না এমন নয়, জাস্ট সময় চেয়েছে। আর সবাই সেটা ও দিচ্ছে না। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। মায়া আরওয়ার রুমের সামনে থেকে সরে করিডোরের শেষে বড় থাই গ্লাসটার সামনে দাঁড়িয়ে ফোনের ওপাশে থাকা জিনানকে বলল, বাবা আমার মেয়েটা অনেক অবুঝ, নিজের ভালো মন্দ বুঝে না। ও যেটা জোর করা ভাবছে সেটা ওর সেফটি। আমার মেয়ে ও, আমি ওকে ভেঙে পড়তে দেখতে পারবো না। জিনান গম্ভীর কণ্ঠে বলল, আমার উপর বিশ্বাস রাখো মনি। রেখেছি বাবাই, তাই তো চোখ বুজে মেয়েটাকে তোমার হাতে দিয়ে দিলাম, এখন শুধু তোমার করে নাও। কি করছে এখন? বারান্দায় বসে বসে কাঁদছিল, এখন আর সারা শব্দ নেই। আমি আসছি, 10 মিনিটের মতো লাগবে। রাতে বেলায় আসছিস কেন, সকালে আসিস। আর থাকতে পারছি না মনি। মায়ার বুকটা ধক করে উঠল, তার মেয়ে কত ভাগ্যবতী এমন আদর্শবান স্বামী পেয়ে। আজকে 3 দিন আরওয়া জিনানের সাথে কথা বলে না। অথচ জিনান রেগে যাওয়ার পর ও প্রতিদিন নিয়ম করে 3 বার কল দিয়ে আরওয়ার খোঁজ খবর নিতে থাকে। দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমে গিয়ে বসল অপেক্ষা জিনান আসার। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বেডে আবিষ্কার করল আরওয়া। ওর স্পষ্ট মনে আছে বারান্দায় ছিল ও। ঘুমের মাঝে কি এসেছে নাকি? মাথা চুলকিয়ে ওয়াশরুমে চলে গেল।
কিছুক্ষণের মাঝে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। ডাইনিং রুমে জিনানকে দেখে চক্ষু চড়কাছে। তখনই মায়া নজর পড়ে আরওয়ার উপর। শুষ্ক গলায় বললেন, ব্রেকফাস্ট করে ভার্সিটিতে যাও, আর হ্যাঁ, আজকে থেকে ক্লাস করার দরকার নেই, বিয়ের সব ঝামেলা শেষ হলে ভার্সিটিতে যাবে। আজকে শুধু তোমাদের ফ্রেন্ডদের বিয়ের কার্ড দিয়ে চলে আসবে। জিনান নিয়ে যাবে তোমাকে, আবার ওর সাথে চলে এসো। নির্বোক আরওয়া। কিছু বললেই কেউ শুনবে না, অযথা বলেও সময় নষ্ট করতে চায় না সে। সবই তো উনাদের মতেই হচ্ছে, আর এটা হলে ও কি হবে, বিয়েটা হলে সবাই শান্তি পাবে। লম্বা একটা শ্বাস নিয়ে চেয়ারে বসে পড়ল। অতঃপর স্যান্ডউইচ খেয়ে আপেলের জুস খেল। সকালে ঘুম থেকে উঠে কফি খাওয়া অভ্যাস ওর আজকে খেতে পারেনি। ব্রেকফাস্ট এ শুধু স্যান্ডউইচ আর যে কোনো ফলের এক গ্লাস জুস খায়। খাওয়া শেষ করে সোজা ড্রয়িং রুমে চলে আসে। সেন্টার টেবিলের উপর কতগুলো বিয়ের কার্ড, এগুলো নিশ্চয়ই রিমিদের জন্য। কয়েকটা কার্ড হাতে নিল। জিনানকে আসতে দেখে বের হলো বাসা থেকে। ভার্সিটিতে এসে প্রথমে রিমিদের কাছে গেল। রিমিরা খুব অবাক আরওয়াকে ব্যাগ নিয়ে আসতে না দেখে। রাফসান বলল, কিরে, আজকে ক্লাস করবি না? না। আরওয়া কাছ থেকে সোজাসাপটা উত্তর পেয়ে ওরা হতবিহ্বল হয়ে তাকাল। ছোট্ট একটা শ্বাস ফেলল আরওয়া। রিমি, অথই, মিল্লাত, রাফসানের দিকে কার্ড এগিয়ে দিয়ে ফিচেল কণ্ঠে বলল, আগামী 20 তারিখ আমার হলুদ, 21 তারিখ বিয়ে, 22 তারিখ রিসেপশন। তোরা চাইলে আজকে থেকেই আমাদের বাসায় থাকতে পারিস, না হলে কাল আসবি। সুচারু দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। আরওয়ার কথা একেবারেই হজম হচ্ছে না। বিয়ের কথাটা দুষ্টুমিও ভাবতে পারছে না। কার্ডে সব সত্যি দেখে। মিল্লাত কাপা কাপা গলায় বলল, আর ইউ সিরিয়াস? আরওয়া শক্ত মুখে জবাব দিল, ইয়া। অথই মেকি রাগ দেখিয়ে বলল, তোর বিয়ে পরশু দিন, আর তুই আজকে আমাদের জানাচ্ছিস? আমিও গতকাল রাতে জানতে পেরেছি। ওরা সবাই হতভম্ব। রিমি বিস্ময় হয়ে বলল, বর জিনান স্যার? হ্যাঁ, কার্ডে তো ওটাই লেখা। তুই কি বিয়েতে রাজি না? মুখ কালো করে রেখিস কেন? রাফসানের কথা মৃদু হেসে বলল, আমাদের বিয়ে আরও আগে হয়েছে, ইমন ভাইয়ার হলুদের দিন, এখন অনুষ্ঠান হচ্ছে এটাই। মিল্লাতের দম বন্ধ হয়ে আসছে, চেয়ে ও মুখ দিয়ে কিছু বের করতে পারছে না। আরওয়ার সবার দিকে তাকিয়ে দেখল ওরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বোধ হয় স্বপ্ন দেখছি। আরওয়া রিমির হাতে চিমটি কেটে দিতে রিমি আহ করে উঠল। ম্লান হেসে স্থির কণ্ঠ বলল আরওয়া, বাস্তব? তার মানে তুই তো স্যারকে আগে থেকে চিনিস, বলিস নি কেন? জিজ্ঞেস করেছিলি তুই? তুই আমাদের আগে এসব বলিস নি কেন? আসলে অথই, আমি চেয়েছিলাম তোদের সারপ্রাইজ দিব, কিন্তু তার আগেই আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। ওকে দেন, আমরা কাল আসছি। আরওয়া রাফসানের দিকে তাকিয়ে মুচকি হেসে মিল্লাতকে উদ্দেশ্য করে বলল, কিরে মিল্লাত, কি হলো তোর? রিমি, অথই, রাফসান আহত দৃষ্টিতে তাকালো মিল্লাতের দিকে। মিল্লাত জোরপূর্বক হেসে বলল, অভিনন্দন। আসলে হুট করে এমন একটা সুখবর শুনে স্তব্ধ হয়ে গেলাম। আরওয়া ভুবন ভুলানো এক হাসি দিয়ে ভার্সিটির বাহিরের এসে জিনানকে খুঁজতে শুরু করল।
মিল্লাতের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজকে কি করতে চেয়েছিল আর কি হয়ে গেল? আরওয়া ভার্সিটিতে আসার আগের কথা। উফ, মেয়েটা সব সময় লেট করে। মিল্লাতের মুখে এমন কথা শুনে রিমি দুষ্টু হেসে বলল, বাহ, শিরিকে মিস করছিস? কিছু না বলে ঘাড় বাঁকিয়ে হাসল অথই বলল, আচ্ছা মিল্লাত কোথায় ও? তুই আরওয়ার প্রেমে পড়ে যাস নি তো? পকেটে থেকে ফোন বের করে টেবিলের উপর রাখল। আরওয়ার একটা ছবি বের করে সামান্য হেসে বলল, হ্যাঁ, আমি প্রেমে পড়েছি আরওয়ার কলেজ লাইফ থেকে। আরওয়ার দুষ্টুমি, হাসি, মজা, গাল ফুলানো সব দেখে আমি প্রেমে পড়েছি। জানিস, তোরা ওকে না দেখলে আমার দিনটাই ভালো যায় না। বাহ, এত প্রেম জানাস না কেন ওকে? আগে জানালে ওকে চুরি করে দেখার মজা পেতাম না। তবে আজকে জানাবো, আমার এতদিনের অপেক্ষার অবসান আজকেই ঘটবে। জানি আরওয়া না করবে না। রাফসান হাসল। ও আগে থেকেই একটু আটকু বুঝেছিল মিল্লাত যে আরওয়াকে পছন্দ করে। রিমি, অথই একসাথে সিটি বাজিয়ে বলল, ওহো। মিল্লাতকে কাঁদতে দেখে রিমি, অথই, রাফসানের খুব খারাপ লাগছে। কি করবে ওরা? কিছুই করার নেই, আরওয়ার তো বিয়ে হয়েই গেছে। রাফসান মিল্লাতকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। মন কি এই সান্ত্বনা মানছে? আরওয়া বিরক্তমাখা দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে, জিনানের ছায়া পর্যন্ত দেখছে না ও। ফোনও নেই যে কল করবে। আরও 2 মিনিট পর জিনান দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে নিচের দিকে ঝুঁকে হাঁফাচ্ছে। আরওয়া বুকে হাত ভাঁজ করে চোখ পাকিয়ে তাকিয়ে রইল। জিনান সোজা হয়ে দাঁড়িয়ে বেবি ফেস করে বলল, জান পাখি, এভাবে তাকাচ্ছ কেন? ভয় করে না বুঝি? ভ্রু কুঁচকে কিছু সময় তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা। কোথায় ছিলেন এতক্ষণ? প্রিন্সিপাল স্যারের ক্যাবিনে। কি? অবাক হয়ে। এত অবাক হচ্ছ কেন? ভ্রু নাচিয়ে। আপনি 3/4 আর টি শার্ট পরে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেছেন। জিনান একবার নিজেকে দেখে বলল, হ্যাঁ, তো সমস্যা কি? হঠাৎ আরওয়া কি যেন ভেবে চারদিকে তাকালো। ভার্সিটির অনেকেই ওদের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে মেয়েরা জিনানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। চোয়াল শক্ত করে কটমটে চোখে তাকালো জিনানের দিকে। আর বেচারা জিনানের দৃষ্টি অসহায়। গাল ফুলিয়ে বলল, আমার কিছুই করার ছিল না জান পাখি, রাতে যখন এসেছিলাম এভাবেই এসেছি। তাই। জিনানের চেহারা দেখে আরওয়া খিলখিল করে হেসে দিল। সবাইকে দেখিয়ে জিনানের ডান হাতে হাত গুজে বলল, চলুন বাসায় যাই। হতবিহ্বল জিনান আশ্চর্য হয়ে তাকালো প্রিয়াসির দিকে, যে মেয়েটা একা থাকলে ওকে স্পর্শ করে না লজ্জায়। সে মেয়ে ভরা ভার্সিটির সবার সামনে ওর বাহুতে হাত গুজে দিল। এদিকে ক্লাস রুম থেকে সব দেখল মিল্লাত। আরওয়া অন্য কারো ভাবতে বুকের ভিতর ক্রমশ ব্যথা বেড়েই যাচ্ছে। কি খুশি ও জিনানের সাথে। না, ও আরওয়াকে বুঝতে ও দিবে না যে আরওয়াকে ও ভালোবাসে। না জানতে দিবে। তুমি আমার উপর রেগে নেই কেন? আইক্রিম খেতে খেতে জবাব দিল আরওয়া। জিনান গলা ঝেড়ে নরম গলায় বলল, ওই দিনের ব্যবহারের জন্য আরওয়া জিনানের মুখে হাত দিয়ে থামিয়ে দিল। স্মিথ হেসে বলল, সরি বলতে হবে না আপনাকে। আপনি যা করেছেন আপনার জায়গা থেকে ওটা ঠিক।
আপনি আমাকে বকেছিলেন মুখে, কিন্তু চোখে ছিল হারানোর ভয়। যখন আমার বাহুতে আপনার 2 হাত ছিল, মৃদু কাঁপছিল। আপনার প্রত্যেকটা বাক্য রাগে ছিল, কিন্তু ভালোবাসা মিশ্রিত। যে আমাকে হারানোর ভয়ে অর্ধ পাগল হয়ে যায়, তার উপর কিভাবে শোকলড রাগ করি। আমি কিছুই করিনি। একটু বলে হাত নামিয়ে নিল, আবার আইসক্রিম মুখে দিয়ে জিনানের বিস্মিত মুখশ্রীর দিকে তাকিয়ে ফের বলল, এই কয়েকদিন আপনার সামনে না যাওয়ার কারণ হলো আমার ভি। চেঁচিয়ে, আপনি পারলেন কি করে আমার স্বাদের ফোনটা ভেঙে দিতে? খচ্চর লোক একটা, সরেন, কথাই বলবো না আপনার সাথে। আইসক্রিমের বাটিটা টেবিলের উপর রেখে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এল। জিনান শকড হয়ে বসে আছে। মেয়েটাই এই শান্ত, তো এই আগুন। আরোয়া বাহিরে চলে গেছে দেখে দ্রুত বিল মিটিয়ে গাড়ির কাছে এসে দেখল আরোয়া ফ্রন্ট সিটে বসে আছে। জিনানকে দেখে শক্ত গলায় বলল, টাকা পয়সা কিছু আনলাম না আসার সময়, তাই আপনার সাথে যাচ্ছি, না হলে যেতেমি না। জিনান ঠোঁট কামড়ে হাসল, চুলগুলো এলোমেলো করে দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আরওয়াদের বাসার পকেটে গাড়ি থামতে আরওয়া দরজায় হাত দিতে গেলে জিনান হাত ধরে করুণ গলায় বলল, শুধু একটা ফোনের জন্য এত কষ্ট দিচ্ছ আমায়? ভ্রু কুঁচকে তাকালো আরওয়া, মুখে কৃত্রিম রাগ ফুটিয়ে বলল, আপনার কাছে ওটা শুধু ফোন হতে পারে, কিন্তু আমার কাছে নয়। প্লিজ জান পাখি, বুঝার চেষ্টা করো আমার। জিনানের মুখের কথা কেড়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, ছাড়ুন এখন। হাত ছাড়িয়ে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। জিনান কিছুক্ষণ আশাহত দৃষ্টিতে চেয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। মনে মনে ভাবছে তার জান পাখির সাহস বেড়ে গেছে। আরওয়ার একটা কথা ওর খুব ভালো লেগেছে, আরওয়া বুঝে ওর চোখের ভাষা। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। আরওয়া নিজের রুমে এসে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। জিনানের সামনে খুব কষ্টে হাসি আটকে রেখেছিল ও। সন্ধ্যা বেলায় লিভিং রুমে বসে টিভি দেখছে আরওয়া। রিয়া পাশ থেকে উত্তেজিত হয়ে বলল, ফাইনালি তুমি আর জিনান ভাই এক হচ্ছ। আরওয়া কিছুই বলল না, পুরো মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছে। ইমনরা বিকেলের দিকে এসেছিল সবাই। আসার পর আরওয়ার নানু ওকে পদে পদে লজ্জায় ফেলছে, এটা ওটা বলে। সন্ধ্যা থেকে এক প্রকার নানির কাছ থেকে লুকিয়ে আছে। একটু পর আরও এক দফা মেহমান এলো আরওয়ার দাদুর বাড়ি থেকে, এক চাচা, 3 ফুপ্পি, সাথে তাদের সহপরিবার। দাদা গত হয়েছে 4 বছর আগে, আর দাদি হাঁটা চলা করতে পারে না, বেডেই বসে থাকে। আরমান নিজে গিয়ে মাকে নিয়ে আসছে এখন। আরওয়াদের দাদুর দিক দিয়ে আরওয়া মেয়েদের মধ্যে সবার ছোট, আর এটা মেয়েদের মধ্যে সর্বশেষ বিয়ে। তাই সবাই উপস্থিত থাকা মানে সুখ, আনন্দ। এখন থেকেই বাসা ঘমঘম করছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছে। তখন আরওয়ার এক ফুপ্পি বলল, আমাদের ছোট আম্মাটা বলতে বড় হয়ে গেল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। কেউ কিছু বলবে তার আগে আসিফ বলল, হ্যাঁ সবাই খালি আম্মাকে দেখো, আব্বাকে করো চোখেই পড়ে না আজকে আমার গিন্নি অসুস্থ বলে। সবার মাঝে হাসি রোল পড়ে গেল আসিফের কথায়। কিন্তু আসিফ হাসল না। বোন চলে যাবে ভেবেই কষ্ট হচ্ছে। যখন বিয়ের কথা শুনেছিল কেঁদে কেটে একাকার করে ফেলেছে।
মায়া সামলাতে না পেরে জিনানকে বলল সামলাতে, আর জিনান ছোট আসিফকে কি কি বুঝালো শুধু আসিফ আর ও জানে। তখন থেকে মুখ ফুটে আর বলছে না আরওয়াকে এখনও বিয়ে না দিতে। আরওয়া তোমার শপিং কোথায়? ফুফাতো বোনের কথা শুনে বিপাকে পড়ে গেল। কি মেয়ে ও, নিজের বিয়ে অথচ কোনো আত্মা পাত্তা নাই। শপিংয়ের কথা একবার ও মাথায় আসেনি। ঠোঁটে ঠোঁট চেপে ছোট ছোট চোখে তাকালো মা জননীর দিকে। উনি মুচকি হেসে বললেন, বাবাই কানাডা থেকে শপিং করে নিয়ে এসেছে, কালকে পাঠাবে বলল। আরওয়া হা হয়ে গেল, লোকটা তো অনেক ফাস্ট। পরক্ষণে মৃদু হাসল। জিনানের ভালোবাসা ভয়ঙ্কর, এটা ওর কাজে কর্মেই বোঝা যায়। রুমে এসে বেডের উপর একটা নীল বক্স দেখে ভ্রু কুঁচকে এলো আরওয়ার। ফোনের বক্সের মতো লাগছে। চিন্তা ভাবনা এক সাইডে রেখে বক্সটা খুলে ফোন বের করল। আগেরটার মতো সেম মডেল, সেম মোবাইল, সব কিছু সেটও করে দিয়েছে। বক্সের ভিতরে পিঙ্ক কালার একটা চিরকুট ফেল। আঙ্কেলের দেওয়া ফোনটা তো আর ফিরিয়ে দিতে পারবো না, এটা উনি দিয়েছে মনে করেই কাছে রেখো। জিনান মুখের হাসি প্রসারিত করে ফোনটা হাত বুলিয়ে দিল। এরই মাঝে ফোনে কল আসে। জিনানের কয়েকবার কল আসার পর রিসিভ করল। হেই জান পাখি, ফোন হাতে নিয়ে বসে আছো অথচ রিসিভ করছো না, ব্যাপার কি? জিনানের মাতাল করা কণ্ঠ শুনে হার্ট বিট বেড়ে গেল আরওয়া। একটু ভাবুক হয়ে বলল, আপনি কি করে জানেন আমি ফোন হাতে বসে আছি? রনি বলল, তুমি নাকি একটু আগে রুমে গেছ। আইডিয়া করে বললাম, কি? আমি মাঝে মাঝে ঘোর চিন্তায় পড়ে যাই, এরা আমার ভাই নাকি আপনার চামচা। শালা বাবু, ধাত রাখেন তো। ওয়েট, তুমি ফোনের বদলা ফোন পেয়ে ও খুশি হনি? চিন্তিত হয়ে, না হইনি। কি করলে খুশি হবেন মিসেস জিনান? 1000টা হোয়াইট টিউলিপ ফুলের বুকি চাই, তাও নিজের হাতে বানাবেন। সময় কালকে পর্যন্ত, হলুদের আগেই চাই। জিনান হতভম্ব, কি বলে মেয়েটা? টিউলিপ ফুল বাংলাদেশ খুব কম পাওয়া যায়। কালকের মধ্যে 1000 ফুল জোগাড় করে আরও নিজের হাতে তৈরি করে বুকি। মুখের ভাষা হারিয়ে ফেলেছে জিনান। মেয়েটা দুনিয়াতে কি আর কোনো ফুল পায়নি টিউলিপ ফুল ছাড়া? এক স্যান্ডউইচ আরেক টিউলিপ ফুল তার পছন্দ। আরোয়া ঘুম ঘুম কণ্ঠে শুধাল, গুড নাইট, আমার খুব ঘুম পাচ্ছে। দিনের অর্ধেক কেটে গেলেও অথচ জিনানের কোনো খবর নেই। আরওয়া সেই সকাল থেকে ওয়েট করছে জিনান কবে আসবে ফুলের বুকি নিয়ে। পুরো বাসায় ও একা। কেউ গেছে পার্লারে, কেউ গেছে শপিংয়ে, কেউ নরমালি ঘুরতে গেছে। আর বড়রা সেন্টারে গেছে, হলুদের প্রোগ্রাম ও সেন্টারে হবে তাই বলে। অপেক্ষা করতে করতে মোবাইলে গেম খেলছে। সোফায় বসে হুট করে কলিং বেলের আওয়াজে ফোনটা রেখে দরজা খুলে দিল। সামনের দিকে তাকিয়ে অবাক দুটা ছেলে। টিউলিপ ফুলের বুকিটা ঠিক ওর রুমে রেখে চলে গেল। উত্তেজনা দরজা না লাগিয়ে রুমে গিয়ে দেখল কত বড় বুকি। দুই জনে একসাথে আলগিয়েছে ভাবা যায়। বেডের উপর ধপ করে বসে ফুলে হাত ছুঁয়ে দিল। এরপর আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে গুনতে শুরু করে। 1 2 3 4 5 7 8 0 9 9 9। 1 ঘন্টার বেশি সময় নিয়ে ফুল গুনতে ও কি ভুল করল? না, ভুল করতে পারে, ও যেভাবে গণেছে ভুল হবার কথাই নয়। তার মানে জিনান ইচ্ছে করে একটা ফুল কম দিয়েছে। মেজাজ তুঙ্গে উঠে গেছে।
লিভিং রুমে গিয়ে ফোন হাতের মুঠোয় নিয়ে নিজের রুমে চলে এলো। জিনানকে কল দিতেই কল রিসিভ হয়। জিনান যেন কলের আশায় বসে ছিল। ফুল গণনা করা শেষ। জিনানের ডোন্ট কেয়ার ভাব কথা শুনে চিবিয়ে চিবিয়ে বলল আরোয়া, আমি বলেছিলাম 1000টা, এখানে 999টা। বাহ, আমার বউ তো দেখি গণিতে ফাস্ট। আরোয়া হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। জিনান কথা শেষ করেই কল কেটে দিল। রাগে খিটমিট করতে করতে পিছনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে। জিনান দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে। পা দুইটা ক্রস করে রেখেছে। বাম হাত বুকে উপর ভাঁজ করা। ডান হাতে থাকা একটা ফুল মুখের আশেপাশে নাড়াচ্ছে। ঠোঁটের কোণে চমৎকার হাসি লেগে আছে। আরোয়া অবাক হয়ে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর হেসে দিল। জিনান ভিতরে আসতে আসতে হাসি মুখে বলল, আমার বউ আমার কাছে কিছু একটা দাবি করেছে, আর আমি কি করে তা না রাখি। আপনি ইচ্ছে করে একটা ফুল কম দিয়েছেন। ইয়েস মাই কুইন। বলেই হাতে থাকা ফুলটা এগিয়ে দিতেই আরোয়া মুচকি হেসে ফুল নিল। জিনান ওর দিকে একটু ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, শর্ত পূরণ হয়েছে মাই ডেঞ্জারাসে ওয়াইফি। হ্যাঁ। আরোয়ার মুখের হাসি যেন সরছেই না। আজকে খুব খুশি লাগছে। মনটা চাইছে টাইট করে জড়িয়ে ধরতে জিনানকে। ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে কয়েক পা এগিয়ে গিয়ে জিনানকে জড়িয়ে ধরল। আচমকা আরওয়া জড়িয়ে ধরায় হতবাক জিনান। বিষম কাটিয়ে উঠতে 1 মিনিটের বেশি লেগে গেছে। পরক্ষণে স্মিথ হেসে আরওয়া পিঠে হাত রাখল। জিনানের ছোঁয়া পেয়ে লজ্জায় নয়ে গেল আরওয়া। খুশির বশে তো জড়িয়ে ধরেছে, এখন মুখ দেখাবে কি করে। ওর আকাশ কুসুম ভাবনার মাঝেই জিনানের ফোন বেজে উঠল। এক হাত দিয়ে জিন্স প্যান্টের পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখে চোয়ালে শক্ত হয়ে গেল। আরওয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সেন্টারে দেখা হচ্ছে বাই। বড় বড় কদম তুলে চলে গেছে। আরওয়া অবাক হয়ে তাকিয়ে আছে। কে এমন কল করেছে যার জন্য এত দ্রুত চলে গেল। বেডে থাকা ফুলগুলোর উপর হাত বুলিয়ে হাসল। একটু পর সবাই চলে আসে। ইমন, রনি, রাকিব এরা এত বড় ফুলে বুকি দেখে বুঝার আর বাকি নাই কাজ টাকার। আসার পর থেকেই আরওয়াকে এটা ওটা বলে পিঞ্চ মেরাই চলছে। শহরের অন্যতম একটা সেন্টার বুক করেছে আরমান ওসমান দুই বন্ধু মিলে। সাজসজ্জা ও মান মতো চোখ ধাঁধানো। সব গেস্ট এসে একে একে হাজির। আরওয়াকে ও নিয়ে আসা হয়েছে সেন্টারের উপরের তালায়। খালি একটা রুমে বসে আছে ও। বারবার ফোন করছে রিমিদের। ওরা কেউই কল তুলছে না। অথই দুপুরের দিকে কল করে বলেছিল সন্ধ্যায় সেন্টারে আসবে। কিছুক্ষণ পরই হলুদ প্রোগ্রাম শুরু হবে। অথচ ওদের আসার খবর নেই। দরজা লাগানোর শব্দ শুনে বিছানা ছেড়ে উঠে পিছনে ঘুরল। ভেবেছিল রিমিরা এসেছে, কিন্তু না, স্বয়ং জিনান দাঁড়িয়ে আছে। হোয়াইট পাঞ্জাবি, পয়জামা। পঞ্জাবির উপরে কমলা কুটি। কুটিতে সবুজ টিয়া রঙের জারি সুতার কাজ করা। সেম টু সেম ওর লেহেঙ্গার দোপাট্টা। জিনান কয়েক পা এগিয়ে এসে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো আরওয়ার দিকে। হোয়াইট লেহেঙ্গা, উপর দোপাট্টা। কোমরের এক পাশে দোপাট্টার এক কোনা গুজে শাড়ির মতো পেঁচিয়ে বাম কাঁধে রেখেছে।
উপরে চুলগুলো স্টাইল করে বাঁধা, নিচের দিকে স্টাইলিশ বেনি বেঁধে ডান কাঁধের উপর রেখেছে। ফুলের গহেনা ও দোপাট্টার সাথে মিল। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে ধরল। আরওয়া নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে। ইস, কি লজ্জা! ও বুঝতেই পারছে না আজকে এত লজ্জা পাচ্ছে কেন। ভাবনার মাঝেই ঘাড়ে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে চোখ জোড়া বন্ধ করে নিল। জিনান আরওয়া কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে নরম কণ্ঠে বলল, টিউলিপ ফুলের রানী, তুমি কি জানো তোমাকে এখন কতটা সিন্ধু লাগছে? আরওয়ার মুখে ফু দিয়ে বলল, আমার স্যান্ডউইচ পাগলিকে সবার আগে হলুদ লাগানোর অধিকার আমার। ভয়ঙ্কর ভাবে কাঁপছে আরওয়া। জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। জিনানের নিঃশ্বাসের শব্দ শুনে ওর হার্ট বিট বেড়ে গেছে। জিনান নির্বোক। আরওয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে রুম ত্যাগ করল। বেশ কিছুক্ষণ পর কারো কথার আওয়াজে চোখ মেলল আরওয়া। জিনানের জায়গায় রিমি, অথই, রাফসানদের দেখে ভ্যাবাচ্যাকা খেল। রাফসান মৃদু হেসে বলল, কিরে, বিয়ের কোণে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলি কেন? আরওয়া কথা ঘুরাতে বলল, তোরা এত দেরিতে আসলি কেন, আর মিল্লাত কই? তিনজনেই নিরাশ, এত জোর করে ও মিল্লাতকে আনতে পারেনি। রিমি জোরপূর্বক হেসে বলল, আরে আর বলিস না, কি একটা দরকারি কাজ পড়ে গেছে তাই আসতে পারেনি। দরকারি কাজ মানে? আমার হলুদ প্রোগ্রামের চেয়ে ওর দরকারি কাজ আছে। দেখি ফোন লাগা ওকে, আমি কথা বলল ওর সাথে, ও আসবে না, ওর ঘর আসবে। অথই হতাশা দৃষ্টিতে তাকালো আরওয়ার দিকে, ইতস্তত করে ব্যাগ থেকে ফোন বের করে মিল্লাতের নাম্বারে কল দিল। 2 বার রিং হওয়ার পরই কল রিসিভ হয়। কেউকে কিছু বলতে না দিয়ে আরওয়া মৃদু রেগে বলল, ওই তুই এলি না কেন? দেখ, আমি কিছু শুনতে চাই ও না, তুই তাড়াতাড়ি আয়। আর শুন, তুই যদি না আসিস আমি আজকে হলুদ প্রোগ্রাম করবই না। এবার তোর মর্জি। হু, আসছি, আমি সেন্টারের বাহিরে দাঁড়িয়ে আছি। মিল্লাতের কণ্ঠ ভেজা, হয় তো কান্না করেছে বা কান্না আটকানোর চেষ্টা চালাচ্ছে। আরওয়া দৌড়ে বেলকনিতে চলে গেল। মিল্লাত বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরওয়াকে দেখে হাত নাড়াল। আরওয়া এত উত্তেজিত যে মিল্লাতের করুণ চোখের ভাষা পড়তে পারেনি। হলুদ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আরওয়া জিনান স্টেজ বসা। যেহেতু ওদের আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। রিমি মিল্লাতের দিকে তাকিয়ে বলল, তুই তো আসবি না বলছিলি। কি করব বল, ওকে একটা বার দেখার জন্য ছুটে এসেছি। হলুদের সাজে দেখার জন্য লোভ সামলাতে পারিনি আমি। চোখের পানি মুছে অন্য দিকে তাকালো। রিমি, অথই, রাফসান নির্বোক। কি বলবে ওরা? হুট করেই এক দমকা হাওয়া ওদের বন্ধুত্বের মাঝে কিছু কিছু রুলস উল্টো পালট করে দিয়ে গেছে। এখন সবাই মিলে ছবি তোলার পালা। প্রথমে জিনানের ফ্রেন্ডরা তুলেছে ছবি, পরে রিমিরা, এরপর কাজিন মহলের সবার সাথে। মিল্লাত ছাড়া সবাই অনেক মজা করছে। আর সে এক পাশে দাঁড়িয়ে আরওয়ার হাসি মাখা মুখটা দেখছে। আরওয়া বিছানায় শুয়ে হাতের মেহেদি দেখছে। 2 হাতেই জিনানের নাম লিখা। আর মাত্র একটা রাত, এরপর তারা সারা জীবনের জন্য এক হয়ে যাবে। দরজায় নক পড়ার শব্দ শুনে বলল, দরজা খোলা আছে, ভিতরে আয় আসিফ। আসিফ দরজা ঠেলে গুটি গুটি পায়ে বিছানার কাছে এসে দাঁড়াল।
আরোয়া উঠে বসল। আসিফের দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে স্মিথ হেসে বলল, দাঁড়িয়ে আছিস কেন, আয়। এক প্রকার ছুটে আরওয়া কাছে গেল আসিফ। বোনের কোলের উপর মাথা রেখে বলল, তুই কি করে বুঝলি আমি এসেছি? তুই ছাড়া এখন আর কে বা আসবে, সবাই তো ঘুমে কাদা। আপু, আমার না ঘুম আসছে না, মাথায় হাত বুলিয়ে দিত। মুচকি হেসে আসিফের মাথা হাত বুলিয়ে দিচ্ছে আরওয়া। ওর বুঝতে বাকি নেই আসিফ কি জন্য এখানে এসেছে। কিছুক্ষণ পর ফুপানোর আওয়াজ শুনে মন্থর কণ্ঠে বলে উঠল, আসিফ, তুই কাঁদছিস? না তো। মিথ্যা কেন বলছিস? কোথায়? আমি তো আরো খুব খুশি তুই চলে যাবি, কেউ আমায় বকবে না, টিভির রিমোট নিয়ে ঝগড়া করবে না। আর আর কি? পুরো ঘরে আমারই রাজত্ব। আরওয়া মলিন হাসল। ওর ভাইটা যে ওকে এত ভালোবাসে বিয়ে না হলে জানতই না। আসিফের চোখের পানি মুছে দিয়ে বলল, ঘুমা, আজকে তুই আর আমি একসাথে ঘুমাবো আর ডাইনি রাক্ষসী স্বপ্ন দেখব, চল। ইয়াহ, অনেক মজা হবে। সকালে আমি কি স্বপ্ন দেখেছি সেটা আগে বলবো। আচ্ছা। দূর পূর্ব আকাশে সূর্য উদয় দেখছে জিনান। ঘুম ভাঙার সাথে সাথেই টেরেসে এসে দাঁড়াল। সূর্য মামা উকি ঝুঁকি দিচ্ছে বড় বড় দেলান কৌটার পিছন থেকে। আসব। মেয়ালি কণ্ঠ স্বর শুনে পিছনে ঘুরে তাকালো জিনান, চোখ ছোট ছোট করে বলল, কেয়া তুই? ঘুম থেকে উঠে ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিলে মন্দ হয় না। সাথে কফিও নিয়ে এসেছি। আয়, কফিটার দরকার ছিল। কেয়া স্মিথ হেসে এগিয়ে গেল জিনানের হাতে কফি দিয়ে বলল, কি এত ভাবছিস? কিছু না। বুঝি বুঝি ছেলে এখন বিয়ে করছে, হানিমুনে যাওয়ার প্ল্যান করছিস? জিনান গম্ভীর মুখে তাকালো কেয়ার দিকে, হয়তো কিছু বলতে যাচ্ছিল কিন্তু পারল না। প্রিয়া, সজীব, নীলাভ, আহিলের জন্য। ওরা আসতেই কথা অন্যদিকে ঘুরে গেল। ঘণ্টা খানিক কথা বলে নিচে নেমে ব্রেকফাস্ট করে নিল ওরা। বিয়ের তোড়জোড় চলছে। সবাই খুব ব্যস্ত। আরওয়া আর জিনানের ফটোসেশন হচ্ছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো নিল। আজকের দিনটা ওদের দুইজনের কাছে বিশেষ দিন। বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হল দুইজনে। একে অপরের সুখে দুঃখে পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হল। এখন বিদায়ের পালা। এই সময়টা খুবই কষ্টের। বাবা মায়ের কোল ছেড়ে অন্য ঘরে চলছে মেয়ে। ওসমানের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়ি পড়ল। মায়া অঝরে কাঁদছে। তাদের একটা মাত্র মেয়ে আজকে থেকে অন্য কারো বউ হয়ে গেল। অন্য ঘর ওর আসল ঠিকানা। আরওয়া কাঁদতে কাঁদতে বেহাল দশা। আসিফ আরওয়াকে ছাড়ার নামই নিচ্ছে না। দুই ভাই বোন কেঁদেই যাচ্ছে। শেষমেশ ইমন আসিফকে আরওয়ার কাছ থেকে ছাড়িয়ে নিল। জিনান আরওয়াকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে ওর পাশে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। জিনান আরওয়ার চোখের পানি মুছে দিয়ে অসহায় গলায় বলল, এভাবে কেঁদে তুমি আমাকে কিডন্যাপার বানিয়ে দিল। আরওয়াকে নিশ্চুপ দেখে জিনান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আর কাঁদবে না। জিনানের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল আরওয়া। জিনান ও আর কিছু না বলে আরওয়াকে টেনে বুকের মাঝে চেপে ধরল। কপালে লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে আনমনেই হাসল। আজকে আরওয়াকে অপূর্ব সুন্দর লাগছে। ফুল গোল্ডেন সাজ।
জিনান কানাডা থাকাকালীনই দুইজনের বিয়ের ড্রেস গোল্ডেন চুজ করে নিয়েছিল। গাড়ি যে ম্যানশনের সামনে থামল। জিনান পুনরায় আরওয়াকে কোলে তোলে ম্যানশনের ভিতরের দিকে যেতে লাগল। এরই মাঝে সজীব ক্যামেরা নিয়ে এসে বলল, ওই গোল্ডেন কাপল এখানে দাঁড়া, কয়েকটা ছবি তুলি। আরওয়ার বেশ অস্তিত্ব হচ্ছে সবার সামনে এভাবে জিনানের কোলে থাকতে। কেয়া বুঝতে পেরে দুষ্টু করে বলল, আরে আরু, তুমি হাসছ না, কে হাসো? বাসর রেডি আছে, নিশ্চিত থাকো। লজ্জায় চোখ বন্ধ করে জিনানের শেরওয়ানি খামচে ধরল। ছিঃ ছিঃ, কি লজ্জা! কেয়ার কথা শুনে সবাই হাসতে শুরু করল। জিনান আরওয়ার মুখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে বলল, এই কেউ আমার বউয়ের লেগ পুল করতে আসবে না। কথা শেষ করেই লিফটের দিকে গেল। সজীব সে তো ছবি নিতেই ব্যস্ত। কত এঙ্গেলের ছবি নিয়েছে শুধু ক্যামেরাই ভালো জানে। রাত প্রায় 1টা বাজে। জিনান রুমে ঢুকে দেখল আরওয়া বেডের উপর নেই, বারান্দায় ঠাই খোলা, ওখানে হয়তো। জিনানের মাথায় চারা দিয়ে উঠল। গতকাল পর্যন্ত সবই ঠিক ছিল, আজকে হঠাৎ আরওয়া এমন চুপ হয়ে গেল কেন? আরওয়া, ফ্রেশ হয়ে নাও। আরওয়া চোখের পানি মুছে মুখে হাসির রেখা টেনে পিছনে ঘুরে বলল, আপনাকে কিছু বলার আছে। যা বলার সকালে বলো, এখন ফ্রেশ হয়ে ঘুমাও। কাবার্ডে কুর্তি আছে, পছন্দ মতো একটা পরে নাও। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। আরওয়া অবাক হয়ে তাকিয়ে আছে জিনানের যাওয়ার দিকে। মনের ভিতর বারবার কু ডাকছে, আজকের দিনটা এমন না হলে ও পারত। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই অনেক আশা থাকে, ওরও ব্যতিক্রম নয়। কিন্তু পরিস্থিতি এমন যে কিছু মেনে নিতে ও কষ্ট হচ্ছে। আরওয়া ঘুমিয়ে যাওয়ার পর জিনান রুম থেকে বের হয়ে নীলাভের রুমে গেল। নীলাভ আগে থেকেই জিনানের জন্য অপেক্ষা করছিল। জিনানকে দেখে হন্তদন্ত গলায় বলল, ইয়ে আর শুন, তুই আরওয়াকে বিয়ে করে আরও বিপদে ঠেলে দিলি। আই নো, তুই এত কুল। অবাক হওয়ার কিছুই নেই, দেখ আরওয়া আর আমার মাঝে সব অস্বাভাবিক থাকলে শিহাব ওর ক্ষতি করবে না। তুই এত শিওর কি করে? শিহাব যা খুশি করতে পারে, ইউ নো। জিনান নিচের দিকে তাকিয়ে বলল, ইয়াহ। আর তুই যদিও আরওয়ার সাথে অস্বাভাবিক ব্যবহার করিস, মেয়েটা মেনে নিতে পারবে বলে মনে হয় না। মানতে হবে ওকে, কঠিন হতে হবে ওকে। আরে, 2 হাত দিয়ে মুখে স্লাইড করে, ও সব সময় নিজেকে বিপদে ঠেলে দে। একবার ও কিভাবে নিজের কথা, ওর পরিবারের কথা, আমার কথা না হয় বাধি দিলাম। পুরোই কেয়ারলেস। নীলাভ জিনানের কাঁধে হাত দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, তোর মতো প্রেমিক পুরুষ থাকতে ওর আর কি লাগে। রুমে যা এখন। জিনান দীর্ঘশ্বাস ছেড়ে এলোমেলো পায়ে নীলাভের রুম থেকে বের হয়ে এল। নিজের রুমে ঢুকে আরওয়ার ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার শান্তি, আমার জান পাখি। আরওয়ার ঘুম ভাঙল কারো উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে। কপালে বারবার ঠোঁটের স্পর্শ পাচ্ছে। মুচকি হেসে চোখ মেলে জিনানের দিকে তাকালো, ঘুম ঘুম কণ্ঠে বলল, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং ওয়াইফি। জিনানকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল আরওয়া। জিনান বেডে হেলান দিয়ে আরওয়ার চুলে বেলি কেটে দিতে দিতে বলল, গতকাল মুড অফ ছিল কেন তোমার? কিছু বলো। কি বলবো? তা তো তুমি ভালো জানো। আর রাতে কি বলতে চেয়েছিলে? আরওয়া শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল,
আমিও ওয়াশরুমে যাব। পালাচ্ছ? ভ্রু কুঁচকে তাকালো আরওয়া জিনানের দিকে। জিনান শব্দ করে হেসে বলল, আরে পাগলি, মজা করছি, যাও। ছাড়া পেয়েই দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে এলো আরওয়া। দরজা লক করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গতকাল সকালের কথা মনে পড়তেই শরীর মৃদু কেঁপে উঠল। কাল সকালে নাস্তা সেরে রুমে এসে ফোন হাতে নিতেই দেখল অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা এমন ছিল, কনগ্রাচুলেশন, বিয়ের জন্য। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে, ডলটা দিয়ে দিও, না হলে লকারটা কোথায় তা ভালো ভালো বলে দিও, আমি তোমাকে কিছুই করব না। আর যদি না বলো তো সময়ের কাজ সময়ে করব। হুট করে এত বছর পর লকারের কথা শুনে আরওয়া ঘাবড়ে গিয়েছিল অনেক। ভয় হচ্ছিল খুব। 4 বছর আগে কি হয়েছিল সব চোখের সামনে দৃশ্যমান। অজানা ভয় বিয়েতে ও স্বাভাবিক থাকতে পারেনি। আকস্মিক জিনানের ডাকে হুঁশেল। আরওয়া, তুমি ভিতরে সংসার পাতানোর চিন্তা ভাবনা করছো নাকি? কিছুক্ষণ পর আরওয়া বের হয়ে এল। জিনান সোফার উপর বসা ছিল। আরওয়াকে স্ক্যান টেডি স্মাইল দিয়ে বলল, রাতে তো আমাদের মধ্যে কিছুই হয়নি, তুমি শাওয়ার নিলে কেন? আরওয়ার দৃষ্টি মেঝেতে আবদ্ধ। জিনান উঠে এসে আরওয়ার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভিজা চুলগুলো নেড়ে ছেড়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, ভেবেছিলাম ফুলশয্যা রাতটা সেরেই ফেলব, কিন্তু আমার বউ যে মন খারাপ করে রেখেছিল তা দেখে নিজেকে দমিয়ে রেখেছিলাম। কথা শেষ করে চুলে মুখ গুজে দিল। আরওয়ার পুরো শরীর ঝাঁকার দিয়ে উঠল। জিনানের টি শার্ট আঁকড়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, জিনান। একই ভঙ্গিতে থেকে জবাব দিল, হু। আরওয়ার কাঁপা কাঁপি দেখে ঘাড়ে অধৈর্যরা ছুঁয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, কাঁপছ কেন? নির্বিকার আরওয়া, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। প্রিয়তমের স্পর্শ খুন হয়ে যাচ্ছে সে। হার্ট ফুল স্পিডে দৌড়াচ্ছে। হুট করে জিনান আরওয়ার ওষ্ঠাদ্বয় দখল করে নিল। চোখ খিচিয়ে বন্ধ করে নিল আরওয়া। বুকের ভিতর ধুকপুক করছে। জিনানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করল। জিনান ছাড়ল না, প্রিয়াসির ঠোঁটের স্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছে সে। 2 মিনিট পর সরে আসে জিনান আরওয়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। 2 দিন কেটে গেল। রিসেপশন পার্টি। আরওয়া দের বাড়ি থেকে ঘুরে এসেছে 2 দিনের মধ্যে। আরওয়া এখন আগে থেকে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। ওই দিনের পর থেকে আর কোনো মেসেজ বা কল কিছুই আসেনি। জিনান ও নিজের কাজে ব্যস্ত। আত্মীয় স্বজন সবাই যে যার ঠিকানায় চলে গেছে। রাতে টেরেসে সুইমিং পুলের পাশে বসে ল্যাপটপে গেম খেলছিল আরওয়া। তখন জিনান আসে। বুঝতে পেরে জিনানের দিকে তাকালো না আরওয়া। গেমসে পুরো মনোযোগ দিয়ে বসে আছে। জিনান ল্যাপটপটা কেড়ে নিয়ে চাপা স্বরে বলল, পড়া লেখা কি সব দুবাইতে গেছে? বিয়ের ঝামেলা তো শেষ হলো, এখন পড়া শুরু করো। সকালে ভার্সিটিতে যাবে। আরওয়া করুণ গলায় বলল, এখনই পড়তে হবে। আরও কিছু দিন গেলে কি হয়? আপনাকে দিয়ে ঘর সংসার হবে না। আপাতত পড়াতে মন দিন। বিন ব্যাগে উপর বসে ল্যাপটপে কি যেন করতে লাগল। আরওয়াকে এখনও বসে থাকতে দেখে শক্ত গলায় বলল,
বসে আছো কেন, যাও পড়তে বসো। রিমির থেকে জেনে নাও ক্লাস পড়া কি। গো। কাঁচুমাচু হয়ে রুমে এসে জিনানকে বকতে বকতে নিচে চলে এলো। ড্রয়িং রুমে উকি মেরে দেখল ওসমান ও দুই লোক বসে কথা বলছে। কিচেনে গিয়ে দেখে নীলিমা ডিনার তৈরি করছে। আরওয়াকে দেখে মিষ্টি হেসে বললেন, কিছু লাগবে তোর? না মামুনি। এখানে কি করছিস? রুমে যা, জিনান দেখলে বকবে আবার। বকলে বকুক, তোমার ছেলে বকা ছাড়া আর কি করতে পারে। কথা শেষ করে ভেঙচি কাটল। নীলিমা হেসে কাজে মন দিয়ে বলল, যা করে তোর ভালোর জন্যই করে। আরওয়া কথা এড়িয়ে বলল, মামুনি আমি পেঁয়াজগুলো কেটে দিই। মায়া তোকে দিয়ে পেঁয়াজ কাটিয়েছে। না, তুই পারবি না, আমি করে নিব। নাছোড়বান্দা। আরওয়া ও কাটবে বলে জেদ ধরে আছে। নীলিমা আর না করল না, চুরিটা এগিয়ে দিয়ে সাবধান করে বলল, দেখে শুনে কাটিস, আবার আঙ্গুল পেলে দিস না। তুমি চিন্তা করো না, পারবো আমি। আরওয়া পেঁয়াজের খোসা খুলতে গিয়ে চোখ জ্বলতে শুরু করে দিল। একবার খোসায় হাত দিচ্ছে তো আবার চোখে হাত দিচ্ছে। নীলিমা ঠোঁট চেপে হেসে আরওয়ার হাত থেকে চুরিটা নিয়ে বললেন, মুখ ধুয়ে রুমে যা, আমি স্টাফকে দিয়ে তোদের জন্য কফি পাঠাচ্ছি। দুই হাত দিয়ে চোখ ঢলতে ঢলতে কিচেন থেকে বের হয়ে নিচে গেস্ট রুমটা গেল। কিচেনের সাথেই একটা গেস্ট রুম। ওয়াশরুমে গিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে বের হয়ে আসল। রুমে অপরিচিত একটা ছেলে দেখে দ্রুত পায়ে রুম ত্যাগ করে। আরওয়া ভাবছে ছেলেটা কি আগে থেকেই এই রুমে ছিল। ঈশোকে দেখে কি ভেবেছে, কেমন করে তাকিয়ে ছিল ওর দিকে। ছিঃ ছিঃ, কি লজ্জা। আজকাল শুধু লজ্জায় পড়ে। রুমে যাওয়ার আগে স্টাফ গিয়ে কফি দিয়ে এসেছিল। জিনান আরওয়ার উপস্থিত টের পেয়ে গম্ভীর কণ্ঠে বলল, এতক্ষণ কোথায় ছিলে? পড়তে বলেছিলাম তোমাকে। কফি মগে সিপ দিয়ে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আরওয়ার দিকে তাকালো। সাথে সাথে ভ্রু কুঁচকে আসে। বেড থেকে নেমে আরওয়া গালে হাত দিয়ে উত্তেজিত হয়ে বলল, জান পাখি, কি হয়েছে তোমার? চোখ লাল হয়ে আছে কেন? কাঁদছিলে তুমি? মনিদের কথা মনে পড়েছে? হেই, চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। আমার কোনো কথায় কষ্ট পেয়েছ বুঝি? জিনানের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আরওয়া। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, কিছু হয়নি আমার। আপনি অযথা বেশি ভাবছেন। চোখ লাল হয়ে আছে কেন? আরওয়া মনে মনে বলল, হ্যাঁ, এখন বলি কেন লাল হয়ে? এরপর আপনি আমার ঘাড় মটকে দেন। বাহু ঝাঁকিয়ে কোমল গলায় বলল, আমি কিছু জিজ্ঞেস করছি। চারদিকে দৃষ্টিপাত করে আমতা আমতা করে বলল, ও আসলে চোখে ময়লা পড়েছিল। চুলকানোর ফলে লাল হয়ে আছে। ময়লা পড়ল কি করে? সন্দিহান কণ্ঠে। আরে পড়তে পারে না, কত মকরসার বাসা। আব কফি? হ্যাঁ কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বলেই বেড সাইড টেবিলের উপর থেকে কফি নিয়ে খেতে শুরু করল। যেন এখন কফি খাওয়াই ওর উত্তম কাজ। ওদের মাঝে আর বিশেষ কোনো কথা হয়নি। জিনান ল্যাপটপ নিয়ে বসেছে। আরওয়া বই খাতা উল্টে পাল্টে দেখছে। ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে ওসমান, সাথে উনার বিজনেস পার্টনার 2 জন। জিনানও আছে। ডিনার করার পাশাপাশি বিজনেসের কিছু কথা বলছে।
স্টাফরা সার্ভ করে দিয়ে ডাইনিং টেবিলের পাশে দাঁড়ালো। যদি আর কিছু লাগে। আরওয়া পড়া শেষ করে নিচে নেমে দেখলে তখনকার ছেলেটা জিনানের পাশে বসে খাচ্ছে। দুইজনেই হেসে হেসে কথা বলছে। কিচেনে গিয়ে নীলিমাকে জিজ্ঞেস করল, মামুনি উনারা কারা? তোর বাবাই এর বিজনেস পার্টনার। বাহিরের দেশে থাকে, আজকে দেশে এলো, আবার আগামীকাল চলে যাবে। এখানে উনাদের কেউ নেই, তাই প্রতিবার আসলে আমাদের বাসায় থাকে। ওহহ, আচ্ছা। নীলিমা 2 প্লেটে ভাত বেড়ে কিচেনের সাথে এটা মিনি টেরেসে গিয়ে টেবিলের উপর রেখে আরওয়াকে উদ্দেশ্য করে বলল, আয় আমরা এখানে খেয়ে নি। মুচকি হেসে গিয়ে চেয়ার টেনে বসল। দুইজনে গল্প করতে করতে খেয়ে নিল। জিনান রাও খাওয়া শেষ করে লিভিং রুমে বসল। ক্লাস শেষ করে ক্যাম্পাসে এল আরওয়া, রিমি, অথই, রাফসান, মিল্লাত। আজকে ওদের সবার ক্লাস একই টাইমে শেষ হয়েছে। সপ্তাহে সোমবার এক টাইমেই ক্লাস শেষ হয়। মিল্লাত নিজের অনুভূতিকে গুটিয়ে নিয়েছে। আগের মতোই হাসি খুশি থাকে, মজা মাস্তি করে, কথা বলে। রিমি রাতও ভাবতেই পারে না যে ছেলেটা 2 দিন আগেও আরওয়ার বিহরে কাঁদিত, সে এখন বিন্দাস। মিল্লাতের মনের ভিতর কি চলছে, কোনো দহনে আছে, সেটা তো শুধু ওই জানে। অথই বেঁধে রাখা চুলগুলো খুলে দিয়ে বলল, ফার্স্ট সেমিনার চলে এলো বলে কার প্রিপারেশন কেমন? আমার তো একেবারেই খারাপ। আরওয়া ভেঙচি কেটে বলল, তোর প্রিপারেশন ভালোই ছিল, কোনো দিন সব সময়ই বলিস খারাপ খারাপ। সব সাবজেক্টেই তো A+ আসেই, তোর এত দুঃখ করার কি আছে? রিমি, যেভাবে বলছিস যেন তোদের আসে না, শুধু আমার একার আসে, হাউ ফানি। অথই, রাফসান আর মিল্লাত ফোনে স্ক্রোল করছে। এরা দুইজনেই সুযোগ ফেলে স্ক্রোল শুরু করে। হুট করে রাফসান বলল, ভাই রে ভাই, কি মারামারি এ না হলো? আরওয়া কৌতূহল বশত বলল, কোথায়? মিল্লাত ফোনে চোখ রেখে বলে উঠল, নোয়াখালীতে। কেন? শুন আরও আমি বলি, প্রেমিক প্রেমিকা প্রথমে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল। পরে মেয়েটার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করেছে। উনারা তো আর জানতো না যে মেয়ে বিবাহিত। মেয়েটা ও কি পাগল, ও যে বিয়ে করেছে এটা ফ্যামিলিকে না জানিয়ে উনাদের ঠিক করা বিয়েতে রাজি হয়ে যায়। আর বিয়ের দিন ওই প্রেমিক এসে গন্ডগোল শুরু করে দিল। রাফসান, পরে কি হয়েছিল? রিমি, কি আর গ্রামে মিলে প্রেমিক প্রেমিকাকে এক করে দিল। তবে এটা মেয়ের বাবা মানতে নারাজ। আবার ছেলে পক্ষও অনেক ঝামেলা করেছে। উনাদের আগে জানালো না কেন? টাকা লস, সময় লস, মান সম্মান তো গেলই, হেন তেন আরো কত কিছু। রাফসান, এমন কিছু কিছু মেয়ের জন্য আমাদের পুরো সমাজের মেয়েদেরই খারাপ ট্যাগ লাগাতে হয়। একজন কিছু করলে 10 জনের নামে বদনাম ছড়িয়ে পড়ে। আরওয়া, কোথায় থেকে উঠে আসে এরা কে জানে। অথই, মিল্লাত হেসে বলল, যার মাল তার কাছে। আরওয়া জিনানকে ওদের দিকে আসতে দেখে কথার প্রসঙ্গ পাল্টে বলল, এই মিল্লাত, আইসক্রিম খাবো, নিয়ে আয় না যা। আনছি। মিল্লাত যেতেই জিনান এসে হাজির হল। জিনানকে দেখে রিমি, অথই, রাফসান একসাথে সালাম দিল। জিনান সালামের জবাব দিয়ে আরওয়ার পাশের চেয়ারে বসে বলল, সবার কি খবর?
ভালো। জিনান আরওয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ওকে নিয়ে যাচ্ছি, কাল দেখা হবে। অথই মাথা নেড়ে বলল, আচ্ছা স্যার, সমস্যা নেই। চলো। বলেই আরওয়ার হাত ধরে পার্কিং এরিয়া দিকে চলে গেল। মিল্লাত আইসক্রিম নিয়ে এসে আরওয়াকে না দেখে চিন্তিত হয়ে বলল, আরু কই? রাফসান হাতের ইশারা দেখালো পার্কিং এরিয়ার দিকে। মিল্লাত মলিন হেসে আইসক্রিম টেবিলের উপর রেখে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্যাম্পাস থেকে চলে যায়। রিমি, অথই, রাফসান হতাশ হয়ে বসে রইল। গাড়িতে বসে হাসপাস করছে আরওয়া। মিল্লাতকে তো আইসক্রিমের জন্য বলেছিল। বেচারা নিশ্চয়ই আইসক্রিম এনে ওকে না দেখলে কষ্ট পাবে। জিনান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল। আরওয়া চেঁচিয়ে বলল, প্লিজ 2 মিনিট বসুন, আমি আসছি। গাড়ির ডোর খুলে এক প্রকার ছুটে ক্যাম্পাসে রিমিদের কাছে আসল। ওরা অবাক হয়ে তাকালো আরওয়ার দিকে। আরওয়া হাঁফাতে হাঁফাতে বলল, মিল্লাত কোথায়? চলে গেছে। তুই এখানে? তুই চলে গেছিস? রাফসান, আমি আইসক্রিম নিতে এসেছি। বলেই টেবিলের উপর থেকে আইসক্রিম বক্সটা তুলে আবার দৌড় দিল। অথইদের মুখে হাসি ফুটে উঠল, এই দুইজনের বন্ডিংটা আলাদা। বন্ধুত্বে টান আছে বলতে। আরওয়া গাড়িতে বসতেই জিনান ভ্রু কুঁচকে বলে উঠল, তুমি আইসক্রিমের জন্য গিয়েছিলে? আসলে বিল্লুকে আগেই বলেছিলাম আইসক্রিম আনতে। আরওয়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে অবাক কণ্ঠে বলল, হোয়াট? বিল্লু কি? বিল্লু মানে মিল্লু। মেকি হেসে, আই মিন মিল্লাত। জিনান হাসবে না রেগে যাবে? কি করা উচিত বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ আরওয়ার দিকে তাকিয়ে থেকে শব্দ করে হেসে দিল। স্টেয়ারিং ঘুরিয়ে হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি নামটা কে দিয়েছিল? ভাব দেখিয়ে বলল, কে আবার? আমি? পাগলি। আরওয়া স্মিথ হেসে আইসক্রিম খাওয়া শুরু করল। জ্যামে আটকে পড়ায় বাসায় আসতে দেরি হল ওদের। বাসায় এসে দুইজনে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিল। জিনান আরওয়াকে ঘুমাতে বলে তৈরি হয়ে আবার বাহিরে চলে যায়। আরওয়া একবার জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে। জিনান ছোট্ট করে উত্তর দিল, কাজ আছে। আর কিছু জিজ্ঞেস করল না। আরওয়া বেডে শুয়ে চাদর মুড়িয়ে ঘুমিয়ে গেল। ঝাঁকুনি খেয়ে ঘুম ভেঙে গেল আরওয়া, বিরক্ত আভাস ফুটিয়ে উঠল চোখে মুখে। অতিবাহিত হল কিছু মুহূর্ত। দুই হাতে ভর দিয়ে উঠে বসল। উপরের দিকে তাকাতে জিনানের তীক্ষ্ণ চেহারা দেখে শুকনো ঢোক গিলল। জিনান গুরু গম্ভীর কণ্ঠে শুধাল, ঘুমাতে বলেছি তাই বলে সন্ধ্যা বেলা ঘুমাবে? উঠে ফ্রেশ হয়ে আসো ফাস্ট। গাল ফুলিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে নিল। এরই মধ্যে জিনান কফি নিয়ে রুমে এসে গম্ভীর কণ্ঠে বলল, কফি শেষ করে পড়তে বসো। আমি পারাবো তোমাকে। টাস কি খেল? আরওয়া হতবম্ব হয়ে বলল, আপনি আমাকে পড়াবেন? জি মিসেস, সামনে পরীক্ষা, খেয়াল আছে। এখন আপনি ডাব্বা মারলে আমারই সমস্যা। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমার ডাব্বা মারার সাথে আপনার সম্পর্ক কি? একে তো আমি এখন ভার্সিটির প্রফেসর, তার উপর তুমি আমার ওয়াইফ। তুমি যদি ডাব্বা মারো তো
ও হ্যালো, কি ডাব্বা ডিব্বা বোতল লাগিয়ে রেখেছেন? হ্যাঁ, এই আরওয়া কোনো দিন ও ফেল করেনি আর করবেও না। জিনান কফি খেতে খেতে বলল, নাম্বার ও কম পাওয়া যাবে না, মনে থাকে যেন। আরওয়া মুখ ফুটে আবার কিছু বলতে যাবে, জিনান থামিয়ে দিয়ে মৃদু ধমকে বলল, এখন ঝগড়া না করে পড়তে বসো যাও। ভেঙচি কেটে কফি পুরোটা শেষ করে ভদ্র মেয়ের মতো পড়তে বসল আরওয়া। হুট করে চোখ গেল জিনানের বুক শেলফের দিকে। বড় বড় করে ডায়মন্ড লেখা। বোধ ডায়মন্ড নিয়ে বইটা। ডায়মন্ড শব্দটা দেখতেই অন্য কিছু মাথায় চাড়া দিল। ডল, লকার, পাসওয়ার্ড, ডায়মন্ড, কানাডা, 5টা শব্দ ওর কানে বাজছে। কেউ শব্দগুলো উচ্চারণ করছে আর ওর কর্ণকুহরে বজ্রপাতের মতো বাড়ি খাচ্ছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে চাপা আর্তনাদ করে উঠল। হঠাৎ আরওয়া আর্তনাদার শব্দ শুনে জিনান চমকে উঠল। দ্রুত পায়ে আরওয়ার কাছে গিয়ে বাহু ধরে ওর দিকে ঘুরিয়ে খুব অস্থির কণ্ঠে বলল, আরওয়া, কি হয়েছে? এমন করছো কেন? নিরুত্তর আরওয়া মাথা চেপে বসে আছে। জিনান আরওয়াকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে অবাক মুখ ভঙ্গি করে প্রশ্ন করে বসল, জান পাখি, কি হয়েছে? মাথা ব্যথা করছে? অস্ফুটে স্বরে বলল, না। জিনান এলোমেলো ভাবে তাকিয়ে আছে প্রিয়তমার দিকে। হঠাৎ হলোটা কি? আরওয়াকে স্বাভাবিক করার জন্য নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল জিনান। কেটে গেল কয়েক মুহূর্ত। আরওয়া চুপটি মেরে জিনানের বক্ষদ্বয়ের মাঝে লেপ্টে আছে। সবচেয়ে নিরাপদ জায়গা এটা। জিনান আরওয়ার চুলে আঙ্গুল নেড়ে ছেড়ে মোহনীয় কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? আরওয়া নিচু স্বরে শুধালো, ওয়েল। মাথায় চাপ নিতে পারো না তো চাপ দাও কেন? হতবিহ্বল আরওয়া ভ্রু জোড়া কুঁচকে অভিজ্ঞ দৃষ্টিতে তাকালো জিনানের মুখ পানে। জিনান দুর্বোধ্য কণ্ঠে বলল, আশ্চর্যের কিছু নেই, সব সময় নিজেকে স্বাভাবিক রাখবে কি হতে পারে না। আরওয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্লো ভয়েজে বলল, আই নো আমি হ্যান্ডসাম, স্মার্ট বয়, তাই বলে চোখ দিয়ে গিলে খাবে? ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। জিনান ভ্রু কুঁচকে ধমকের সুরে বলল, কথায় কথায় ভেঙচি কাটো কেন? স্টুপিড। কাটলে আপনার কি আমার মুখ আমি কাটব? মুখে মুখে তর্ক করা শিখে গেছো, এখন ভয় লাগে না আমাকে? বরকে কেউ ভয় পায়? জিনান ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা, বরকে ভয় পায় না তো কি পায়? লাজুক হেসে বলল, রোমাঞ্চ পায়। চোখদ্বয় গোল আকৃতি ধারণ করেছে জিনানের। আরওয়া এমন কথা বলবে ওর ধারণার বাহিরে ছিল। বিষম খেল হুট করে। জিনানকে কাশতে দেখে আরওয়া পানি এগিয়ে দিয়ে আফসোস সুরে বলল, রাখেন এসব কথা, আপনাকে দিয়ে রোমাঞ্চের রও হবে না। চোখ পাকিয়ে তাকালো জিনান। এতেই আরওয়ার হাওয়া ফুস। সে নিজে জানে না আজকে ওর কি হলো। শুকনো ঢোক গিলে মেকি হেসে চলে যেতে নিলে জিনান আরওয়াকে মৃদু ধাক্কা মেরে বেডে ফেলে দিল। আরওয়া অবাক হয়ে উঠতে যাবে, জিনান বিদ্যুৎ এর গতি গিয়ে ওকে বেডের সাথে চেপে ধরে। ঘাবড়ে গেল আরওয়া। হতভম্ব চোখে তাকিয়ে তোতলিয়ে বলল, কি করছেন? রোমাঞ্চ। বলেই আরওয়া কাঁধে মুখ গুজে দিল। অতিবাহিত হল কয়েক সেকেন্ড। আকস্মিক ঘাড়ে ব্যথা অনুভব করে তীব্র আর্তনাদ করে উঠল।
জিনান ঝট করে উঠে দাঁড়ালো, রুমে বাহিরে যেতে যেতে গম্ভীর কণ্ঠে শুধালো, আশা করি রোমাঞ্চের ভূত মাথা থেকে নামল। অবাধ্য চোখের জল বের আসল। অভিমান হলো খুব। ও তো মজা করে রোমাঞ্চ এর কথা বলেছিল। জিনান এই ব্যবহার না করলে ও হতো। ঘাড়ে চিন চিন ব্যথা করছে। এত জোরে কেউ কামড় দে। বালিশে মুখ ডুবিয়ে কাঁদতে লাগল। জিনানের এই রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে ওর। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেল। প্রায় রাত 11টা। বাহির থেকে আসল জিনান। আরওয়াকে ঘুমাতে দেখে ধীর পায়ে বেডের কাছে গেল। ঘুমান্ত আরওয়ার মুখের দিকে তাকিয়ে অন্তরস্থল ধক করে উঠল। কাপা কাপা হাতে ঘাড়ের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে কামড়ের দাগটা দৃশ্যমান হল। কালছে বর্ণ হয়ে গেছে। ঠোঁটে ঠোঁট চেপে আরওয়া কি তাকালো, বুঝাই যাচ্ছে প্রচুর কেঁদেছে মেয়েটা। দোজটা বেশি পড়ে গেছে। বিড়বিড় করে বলেই উঠে দাঁড়াল। নিজের চুলে হাত বুলিয়ে ওয়াশরুমে চলে গেল। আরওয়া নড়েচড়ে উঠল। চোখ কচলিয়ে ধরফরিয়ে উঠে বসে। কখন চোখ লেগে এসেছে টেরও পায়নি। ফোনের স্ক্রিনে টাইম দেখে হতবিহ্বল হয়ে যায়। এতক্ষণ ঘুমিয়েছে ও। তাড়াহুড়ো বিছানা থেকে নেমে জুতা পরে পিছনে ঘুরতে জিনানের সাথে বাড়ি খেল। দ্রুত কদমে 2 পা পিছিয়ে গিয়ে মাথা নিচু করে রুম ত্যাগ করল। জিনান ভ্রুক্ষেপ না করে ডিনার করতে চলে এলো। ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছে নীলিমা। আরওয়া হেল্প করতে চাইলে নীলিমা ধমক দিয়ে বসিয়ে দিল। বেচারি গাল ফুলিয়ে রেখে সবাই ওকে ধমক দে শুধু। জিনান, ওসমান বিজনেসের ব্যাপারে কথা বলছে। খাওয়ার মাঝে আরওয়া কয়েকবার আর চোখে জিনানের দিকে তাকিয়েছে। জিনান পুরোই ভাবশীলহীন ভাবে খাচ্ছে। কিছুক্ষণ পর ওসমান বললেন, আরু মা আরমান চাইছে তুমি ওই বাসায় যেতে, কয়েকদিন থেকে এসো। আরওয়া খাবার চিবিয়ে জিনানের দিকে তাকালো এক পলক। নীলিমা মায়া মাখা কণ্ঠে বলে উঠল, ভাবিও আমাকে বলেছে আরুকে কয়েক দিনের জন্য দিতে। ওকেই তাহলে ফাইনাল। কাল ভার্সিটিতে থেকে ফেরার সময় জিনান সহ যাবে। সরি ডেড, আমি যেতে পারবো না, ড্রপ করে দিয়ে আবার চলে আসবো, কাজ আছে। জিনানের কথা শুনে ওসমান আর দ্বিমত করেনি। উনি জানেন তার ছেলে কেমন, একবার না করেছে তো করেছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আরওয়া বা জিনান কেউ কারো সাথে কথা বলেনি। আরওয়া তো বলেই নি, জিনান ও বলার চেষ্টা করেনি। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ভার্সিটিতে গেল দুইজনেই। আরওয়া সোজা ক্লাসে চলে এলো। রিমি আরও আগেই এসছে। আরওয়াকে দেখে মিষ্টি হাসি উপহার দিল। আরওয়া ও হাসল। স্যারের সাথে এসেছিস? হু, শুন, একটা সুখবর আছে তোর জন্য, রাফসানের বোনের মেয়ে হয়েছে। ওয়াও, কখন? আধ ঘন্টা আগে। আমরা সবাই লাইব্রেরি ছিলাম তখন রাফসানের মা কল দিয়ে বলেছি। আজকে ওদের ক্লাস না থাকায় সাথে সাথেই চলে গেছে। আমাকেও যেতে বলেছিল, তুই ছিলি না বিধায় যায়নি। যাক, সকাল সকাল একটা ভালো খবর পেলাম। ক্লাস শেষ করে যাব। কোনো হাসপাতালে? সিটি। এর মধ্যে জিনান ক্লাসে এলো। আজকে ক্লাস পরীক্ষা নিবে জিনান, এটা আরওয়া জানত। কিন্তু গত রাতে যা হয়েছে ও একটু পড়েনি। না, সকালে পড়েছে। অসহায় মুখ করে বসে রইল।
জিনান আসার সময় প্রশ্ন চাপিয়ে এনেছিল। এক এক করে সব টেবিলে দিয়ে আরওয়া টেবিলে ও প্রশ্ন দিল, ভয়ে কুঁকড়ে যাচ্ছে আরওয়া। যদিও এটা ক্লাস পরীক্ষা, তারপর ও কম মার্ক ফেলে লজ্জায় পড়ে যাবে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে প্রশ্নের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সব কমন কোশ্চেন। ভুবন ভুলানো হাসি দিয়ে জিনানের দিকে তাকাল। জিনান এতক্ষণ আরওয়ার দিকে তাকিয়ে থাকলে ও এখন অন্য দিকে ফিরে গেল। সময় শুরু হয়ে গেছে, সুন্দর মতেই পরীক্ষা দিল সবাই। রেজাল্ট 2 দিন পর দিবে বলে জানালো জিনান। ক্লাস টাইম শেষ হতে বের হয়ে যায়। আরওয়া ব্যাগ নিয়ে রিমি হাত ধরে দৌড়ে জিনানের পিছন পিছন গেল। স্যার। মৃদু হাসল জিনান। আরওয়া কণ্ঠস্বর শুনে। গত রাতের পর মুখে তালা মেরে বসে ছিল মেয়েটা। পুনরায় মুখে গম্ভীরতা এনে পিছনে ঘুরল। রিমি সামান্য হেসে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আরওয়া উচ্ছ্বসিত হেসে নম্র কণ্ঠে শুধাল, রাফসানের বোনের বেবি হয়েছে, আমি দেখতে যাব আর ওখান দিয়ে বাসায় চলে যাব, আপনাকে আর কষ্ট করে আমাদের ওই দিকে যেতে হবে না। মাথায় রাগ চড়ে গেল জিনানের কষ্ট কথাটা শুনে। কি বলে মেয়েটা, ও কি বলেছে কষ্ট হবে? আরওয়ার হাসি মুখ দেখে বকতে ইচ্ছে করল না। স্মিথ স্বরে বলল, যাও, সন্ধ্যার আগেই বাসায় ফিরবে আর আমাকে জানাবে। ওকেই? ওকেই। সম্মতি জানিয়ে আবার হাঁটা ধরল। রিমিও গেল সাথে। জিনান কিছুক্ষণ আরওয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে অফিস রুমের দিকে গেল। রিমি হাঁটতে হাঁটতে সরু কণ্ঠে বলে উঠল, তোদের বাসায় যাবি আজকে? হ্যাঁ, আব্বু যেতে বলেছে। যাওয়ার কি দরকার, এত বছর তো ছিলি, বিয়ে করলি, জিজুকে সময় দিবি, তা না করে ডেঙ্গু মশার মতো উঠে উঠে চলে যাচ্ছিস। উনি নিজেই তো যেতে মানা করছে, না দেখলি না কি সুন্দর করে যাও বলে দিল। হো বলেছে যাতে তোর মন খারাপ না হয় তাই। তোকে বলেছে এসব কিছুই না। রিমি রিকশায় চড়ে বসে বলল, তুই আসলেই গাধি, কারো ফিলিংস বুঝিস না। আরওয়া ও রিকশায় বসে ওড়না ঠিক করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কার কার ফিলিংস বুঝি না আমি? তোর জামাইয়ের। শূন্য দৃষ্টিতে তাকালো রিমি। মিল্লাতের জন্য খুব খারাপ লাগে ওর। ও জানে বুঝে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কত কষ্ট লাগে। কেমন লাগে? বুকের ভিতর দহন জ্বলে, সেই দহন থামার নয়। আরওয়া আর কথা বাড়ালো না। রিমির কথার আগাগোড়া বুঝল না সে। অযথা কথা বাড়িয়ে পোকর পোকর করা ইচ্ছে নেই তার। দুপুর থেকে বিকাল পর্যন্ত ছিল হাসপাতালে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। মাত্র কয়েক দিন পর নিজের বাসায় এসেছে, যেন কত বছর পর এল এমন লাগছে। জিনানকে কল করার কথা বেদম ভুলে গেছে। লিভিং রুমে বসে টিভি দেখতে শুরু করল। আসিফ এখন আসেনি। প্রাইভেটে। আরওয়া সোফার উপর পা তুলে বসে কার্টুন দেখছে। মায়া এসে বললেন, আরও জিনান কল করেছে, নে কথা বল, তোর ফোনে কল দিয়েছিল বন্ধ নাকি? জিবে কামড় দিয়ে মায়ের দিকে তাকালো, কোনো রকম হাত বাড়িয়ে ফোনটা নিল। মায়া আরওয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম। কি করছো? আরওয়া গলা ঝেড়ে বলল, কার্টুন দেখছি। বাসায় গেলে কখন? এত ঘন্টা খানিক হবে। কল করতে বলেছিলাম। ঢোক গিলল আরওয়া।
জিনানের স্বর শান্ত থেকে ক্রোধান্বিত হয়ে উঠেছে। মিনমিনিয়ে বলল, মনে ছিল না। ফোন অফ কেন? হয়তো চার্জ শেষ। হয়তো কি? তুমি জানো না তোমার ফোন বন্ধ কেন? একের পর এক কোশ্চেন শুনে আরওয়া কেঁপে উঠল। জিনান যে রেগে আছে সেটা কথা শুনেই বোঝা যাচ্ছে। চুপচাপ বসে আছে। কি বলবে ও জানা নেই। ফোন তো ব্যাগ থেকে ও বাহির করেনি। রাখছি বলেই কল কেটে দিল জিনান। আরওয়া হতভম্ব হয়ে বসে আছে। মস্তিষ্কে আবার জিনানের কথাগুলো আওড়াল। বড় বড় পা ফেলে রুমে গিয়ে ব্যাগ থেকে ফোন বের করে চার্জিং এ দিল। ফোন অন করে দেখল জিনান 4টা কল দিয়েছে, কয়েকটা মেসেজও। আরওয়া এবার খারাপ লাগছে, লোকটা ওকে নিয়ে কত চিন্তা করে আর ও বেপরোয়া চলে। রাতে ডিনার সেরে আসিফের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে নিজের রুমে ফিরে এল আরওয়া। বিছানা গুছিয়ে ওয়াশরুমে গেল। কয়েক মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়ে মিররের সামনে গিয়ে মুখ মুছে ক্রিম লাগিয়ে পিছনে ঘুরে চোখ বড় বড় করে ফেলল। দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত পাকা হয়ে গেছে। চোখের পলক ঝাপটে স্থির কণ্ঠে বলল, জিনান আপনি? জিনান 2 কদম এগিয়ে এসে পকেটে হাত গুজে ভাবশীলভাবে বলল, ইয়াপ আমি। অভিমানী গলায় প্রশ্ন ছুড়ল আরওয়া। আপনার না কাজ আছে, আসতে গেলেন কেন? বউকে মিস করছিলাম তাই দেখতে এসেছি। মিস না ছাই। বিড়বিড়িয়ে। কি বললে? বলছিলাম দেখা শেষ, এবার আসতে পারেন। আলগোছে হাসল জিনান আরওয়ার দিকে এগিয়ে আসতে আসতে ধীর কণ্ঠে বলল, আসার জন্য এসেছি নাকি? আরওয়া পিছাতে পিছাতে তোতলিয়ে বলল, তো কিসের জন্য এসেছে? বউকে আদর করতে। বিস্ময় চোয়ালে ঝুলে বের হয়ে পড়ল আরওয়ার। গত রাতে জাস্ট রোমাঞ্চ বলে ছিল বিদায়, ওর ঘাড়ে সিল মেরে দিল। এখন আবার কি করতে চাইছে লোকটা? কাবার্ডের সাথে লেপ্টে দাঁড়াল। দুই পাশে জিনানের বলিষ্ঠ হাত। সামনে সুঠাম দেহের অধিকারী ওর বর জিনান। বউ আমার আদর খেতে চেয়েছিল, আমি আদর না করাই বাপের বাড়িতে চলে এসেছে। মোহনীয় কণ্ঠ শুনে আরওয়ার সর্বাঙ্গ মৃদু কেঁপে উঠল। জিনান নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। লজ্জায় পালিয়ে যেতে ইচ্ছে করছে। যাবে কি করে, চারদিক থেকেই যে পথ বন্ধ। নিচের দিকে তাকিয়ে 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। শ্বাস প্রশ্বাস দ্রুত উঠা নামা করতে লাগল। হুট করে দরজায় নক পড়ে ওপাশ থেকে মায়ার গলা শোনা গেল, জিনান বাবাই আয়, আমি খাবার গরম করে দিয়েছি। আরওয়া চট করে তাকালো জিনানের দিকে, অবাক হয়ে নিস্পৃহ স্বরে বলল, আপনি এখনও খাননি? রাত 12টা বাজতে চলল। বেশি রাত করে খেলে তো আপনার শরীর খারাপ করবে, চলুন খেয়ে নিবেন। হাত ধরে টেনে, চলুন না। জিনান হতাশ সুরে বলল, ভিলেন শ্বশুরের জন্য বউ এখানে, ভিলেনি শাশুড়ির জন্য বউকে আদরও করতে পারলাম না। সবাই ডিস্টার্ব। বাচ্চাদের মতো মুখ করে আরওয়া দিকে তাকালো জিনান। আরওয়া বিস্ফোরিত কণ্ঠে বলল, কি বললেন আপনি? আমার আব্বু আম্মু ভিলেন ভিলেনি? তা নয় তো কি, সবে মাত্র বিয়ে হলো আর সাথে সাথে মেয়েকে বেড়াতে নিয়ে এসেছে। এসেছে তো এসেছে, রোমাঞ্চও করতে দিচ্ছে না। আরওয়া কটমটে দৃষ্টিতে তাকিয়ে গমগমে গলায় বলল, হাসির মতো ফ্যাক ফ্যাক করার অনেক সময় পাবেন, এখন খেতে চলুন, আম্মুকে সকালে অফিসে যেতে হবে।
হতাশা নিঃশ্বাস ত্যাগ করল জিনান। ও জানে আরওয়া গত রাতের ঘটনার জন্য ক্ষেপে আছে, কিন্তু ওর কি করা ছিল? এমনি আগে থেকে মাথা গরম ছিল, তার উপর আরওয়া লাগামহীন কথায় মেজাজ তুঙ্গে উঠে যায়। তাই তো ওমন ব্যবহার করে ফেলেছিল। আরওয়া জিনানের হাত ঝাঁকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, চলুন না, খাবেন আপনি? আবার শরীর খারাপ করবে। আপনি জানেন না বেশি রাতে খেলে আপনার আবার সমস্যা হয়। আসুন। ঠোঁট প্রসারিত করে হাসল জিনান। আরওয়াকে ওর জন্য চিন্তিত দেখে অজানা ভালো লাগছে। বাধ্য ছেলের মতো আরওয়ার সাথে ডাইনিং রুমে গেল। আরওয়া মায়াকে ঘুমাতে পাঠিয়ে দিয়ে জিনানকে খাবার সার্ভ করে দিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। অতিবাহিত কিছু মুহূর্ত। জিনান খাওয়া শেষ করে রুমে চলে গেল। আরওয়া সব গুছিয়ে রুমে এসে দেখে জিনান কোমরে এক হাত রেখে অন্য হাত দিয়ে কপাল স্লাইড করছে। দরজা লক করে জিনানের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? জিনান দুই হাত সোজা করে ধাতস্থ হয়ে বলল, এখানে আমার কিছু নেই, শার্ট আর জিন্স পরে ঘুমাতে সমস্যা হবে। আরওয়া গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল, কাবার্ড থেকে ট্রাউজার টি শার্ট বের করে জিনানের সামনে ধরে বলল, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে, নিন, ফ্রেশ হয়ে আসুন। কপাল কুঁচকে বলল জিনান, এগুলো তো আমার না, এখানে কোথায় থেকে এলো? আরওয়া হাওয়া চিবিয়ে জবাব দিল, নিশ্চয়ই এগুলো আমার, অন্য জামাইয়ের না। আব্বু আপনার জন্য এনে রেখেছিল, আরও আছে। আরওয়ার কথা বলার স্টাইল দেখে ভ্যাবাচ্যাকা খেল জিনান। তার পিচ্ছি বউয়ের এমন রূপ হজম হচ্ছে না। আগে ওকে দেখলে ভয়ে কথাই বলতো না, আর এখন ওকে কথা শোনাচ্ছে, ভাবা যায়। কি হলো, নিবেন নাকি ফেলে দিব? জিনান তপ্ত শ্বাস ফেলে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল আরওয়া শুয়ে গেছে। ফোন চার্জিং এ দিয়ে লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দিল। পুরো রুম পিন নীরবতা। কেটে গেল কয়েক মিনিট। জিনান এপাশ ওপাশ করছে। চোখে ঘুম আসছে না। কোমল স্বরে বলে উঠল, জান পাখি। জিনানের দিকে ফিরে, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? না। বুকে আসবে। কথাটা হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। জিনানের কণ্ঠ কেমন ভার হয়ে আছে। আরওয়ার স্পর্শ পেয়ে জড়িয়ে নিল নিজের সাথে। বক্ষস্থলে চেপে ধরে আছে। আরওয়ার মনে হচ্ছে এই বুঝি তার হাড় গোড় ভেঙে একাকার হল। নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে বলল, জিনান, পালিয়ে যাচ্ছি না আমি। ভ্রুক্ষেপ করল না জিনান, আগের মতো ঝাপটে ধরে আছে প্রিয়তমাকে। আরওয়া এবার শান্ত হয়ে নরম গলায় বলল, আপনার কি হয়েছে? সরি। আরওয়া অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি বললেন? চেঁচাচ্ছ কেন? আপনি আমাকে সরি বললেন কেন? আবার চেঁচামেচি করছ? আচ্ছা, এবার আসতে বলছি, বাট আপনি সরি কেন বললেন? জিনান আরওয়ার ঘাড়ে মুখ গুজে অনুতপ্ত কণ্ঠে বলল, গত রাতের ব্যবহারের জন্য। তখন কাজের কারণে এমনি রেগে ছিলাম, তার উপর তোমার গাছাড়া কথা শুনে, যাই হোক, সরি। ইটস ওকে। রেগে নেই তো আমার উপর। আপনার উপর কি রেগে থাকা যায়? ইগনোর করলে কেন? অভিমান হচ্ছিল, খুব বুঝিয়ে বললেই তো হতো। জিনান দীর্ঘশ্বাস ফেলে আশাহত কণ্ঠে বলল,
অভিমানীর অভিমান কি করলে ভাঙবে? মম কিছু একটা ভাবার ভান করে, বেবি চাই আমার। অন্তর আত্মা কেঁপে উঠল, জিনানের শক্ত করে চেপে ধরে বালিশ। আরওয়ার ঘাড় থেকে মুখ বের করে সোজা হয়ে শুয়ে পড়ল। বক্ষস্থল চিন চিন ব্যথা করছে। আরওয়া জিনানের বুকে মাথা রেখে মধু মাখা কণ্ঠে বলতে লাগল, জানেন আজকে আমি হাসপাতালে গিয়ে রাফসানের বোনের বেবিকে কোলে নিতেই কত ভালো লেগেছিল। আমার ও বেবি চাই। নিরত্তর জিনান এটারই ভয় পাচ্ছিল, সে এখন কি বলবে, কি বলা উচিত। অতি শোকে পাথর হয়ে গেছে সে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। অদৃশ্য শক্তি গলা চেপে ধরল। আরওয়া জিনানের নড়াচড়া না দেখে মনে করল ঘুমিয়ে গেছে। সেও আর কিছু না বলে বেবির স্বপ্ন দেখতে শুরু করে। ওর বেবি হলে কি করবে, নাম কি রাখবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। আরওয়া নিঃশ্বাস ভারী হতেই জিনান চোখ বন্ধ করে নিল। আধো কি ঘুম আসবে। অতিবাহিত হল কিছুদিন। সে দিন রাতের পর থেকে জিনান আরওয়ার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। আরওয়া 6 দিনের মতো থেকে ছিল ওদের বাসায়। 6 দিন পর জিনানদের বাসায় চলে আসে। এখন তো ওদের খুব কম দেখা হয়। আগে ভার্সিটি থেকে 2 জন একসাথে আসলে ও এখন আসে না। জিনান ভার্সিটি শেষে ইন্ডাস্ট্রিজে চলে যায়। আরওয়াকে ড্রাইভার বাসায় ড্রপ করে দেয়। হুট করে জিনানের এমন পরিবর্তন খুব ভাবায় আরওয়াকে। অভিমানে মুখ ফুটিয়ে কিছু জানতে ও চায় না। যেভাবে দিন চলছে চলুক। ফার্স্ট সেমিনার যত এগিয়ে আসছে আরওয়া তত পড়া লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। জিনান আরওয়ার জন্য আলাদা স্টাডি রুমে ব্যবস্থা করেছে, নিরিবিলি পড়ার জন্য। বইয়ের পাতা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসল আরওয়া। মাথা জিম ধরে আছে। আর মোড়া ভেঙে উঠতে যাবে তখন নীলিমা স্টাডি রুমে প্রবেশ করেন। 2 হাতে 2টা কফির মগ। ধোঁয়া উঠছে। আরওয়া মৃদু হাসল। নীলিমা মিহি কণ্ঠে বলল, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? দুপুরে ঘুমাসনি? আরওয়া কফি মগ হাতে নিয়ে দুর্বোধ্য হাসল, মলিন স্বরে বলল, তোমার যে ছেলের ছেলে দুপুরে না ঘুমালে আমাকে সারা রাত কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। নীলিমা উচ্চ শব্দ হাসতে লাগলেন। কয়েক দিন আগের কথা। আমির, মীরা, আয়ানা, আবির, আলিশা এরা আশায় আরওয়া দুপুরে ঘুমায়নি। রাতে জিনান এসে যখন দেখল আরওয়া বাদ দিয়ে টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে তখন কপালে ভাঁজ ফেলে চিন্তিত আভাস প্রকাশ করে। মেয়েটার কি শরীর খারাপ নাকি? আগে তো পড়া টেবিলে ঘুমাতো না। ধাতস্থ হয়ে নীলিমাকে হাত ছেড়ে ডেকে জানতে চাইল কি হয়ে ওর। আজকে তো আরও অফ ডে ছিল। উনি জোরপূর্বক হেসে বলে দিলেন দুপুরে ঘুমায়নি। ব্যাস আর কি লাগে। আরওয়াকে হ্যাচা টেনে উঠে দাঁড় করিয়ে কারা গলায় বলেছিল কানে ধরে দাঁড়িয়ে থাকতে। বেচারি ঘুমের ঘোরে ভ্যা ভ্যা করে কেঁদে দিয়েছিল। তাতে ও মন গলে নি। জিনানের যা বলেছে তাই করতে হবে। ধমক দিয়ে চুপ করিয়ে দিল ওকে। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ওই দিনের জন্য মাপ করে দিয়েছিল প্রথম দিন বলে। এটাই নাকি লাস্ট চান্স? এরপর থেকে পুরো রাত দাঁড় করিয়ে রাখবে। আরওয়া গুন গুন করে গান গাইতে গাইতে বেডরুমে ঢুকল। জিনানকে দেখে চুপসে যায়। ও ভেবেছিল জিনান এখন আসেনি। ভ্রু কুঁচকে তটস্থ কণ্ঠে বলল, আপনি আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন?
আমি তাড়াতাড়ি আসলে কি সমস্যা? না কি সমস্যা এমনিই বললাম। সাউথ টেবিলের উপর থেকে ফোন নিয়ে গেম খেলতে শুরু করল। জিনান ল্যাপটপ নিয়ে টেরেসে চলে আসে। দিবানে বসে কিছু একটা ভেবে ল্যাপটপ অন করল। ভার্সিটি থেকে এসে লিভিং রুমে জিনানের খালাকে দেখে অবাক হলো আরোয়া। ও যতটুকু জানে উনার সাথে কারো সম্পর্ক নেই। উনি নিজেই সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। নীলিমার মুখ মলিন। আরোয়াকে উদ্দেশ্য করে বলল, আরু তোর খালা শাশুড়ি উনি। আসসালামু আলাইকুম আন্টি। উনি মুখ বাঁকালেন। আধো কি জানেন সালাম দিলে যে জবাব দিতে হয়? বিদেশে থেকে ইসলামিক কালচারা সব বাদ দিয়ে দিল নাকি? ছোট ছোট চোখে তাকিয়ে আছে আরোয়া। নীলিমা অপ্রসন্ন মুখে বলল, তুই যা, ফ্রেশ হয়ে খেতে আয় যা। আরোয়া চুপিসারে সিঁড়ি বেয়ে উপরে চলে এল। পিছন থেকে কিছু কথার আঁচ আসছে ও স্পষ্ট বুঝা যাচ্ছে না বিধায় কানে নিল না। চেঞ্জিং রুমে গিয়ে কাবার্ড খুলে লং কুর্তি বের করে নিল। হঠাৎ চোখ গেল ছোট ডলটার দিকে। হাত বাড়িয়ে ডলটা ছুঁয়ে দিল। ডলের চোখের দিকে তাকিয়ে কিছু বুঝার চেষ্টা করছে। জিনানকে বলতে হবে আর লুকিয়ে রাখবে না কিছু। জিনানের পুরো অধিকার আছে ওর সব কিছু জানার। ছোট্ট একটা শ্বাস ফেলল। জিনান অন্য দিনের তুলনায় আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে। প্রতিদিন রাতে 9টার পর আসত। আজকে বিকালেই এসে গেছে। মূলত নীলিমার জন্যই এলো। উনি কল করে আসতে বলেছিলেন। জিনান ও বাসায় এসে খালাকে দেখে স্তব্ধ হয়ে গেল। এত বছর পর কোথায় থেকে এল? জিনানের খালাতো বোন এলিনা জিনানকে দেখে দৌড়ে গিয়ে বাহু চেপে ধরল। হেই জিনান, আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। জিনানের অস্তিত্ব হচ্ছে এভাবে বড়দের সামনে, তার থেকে বড় কথা আরোয়া ও উপস্থিত ড্রয়িং রুমে। জোর করে এলিনা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তেজ গলায় বলল, এলিনা, এখন আমি বা তুমি ছোট নেই। ইউ নো আমি মেরিড। ডিস্টেন্স মেইনটেইন করে চলবে। এলিনার ভাবান্তর হল না। পুনরায় জিনানের গা ঘেঁষে বলল, জানো তোমাকে আমি কত মিস করেছি, তাই তো চলে এলাম। মেজাজ বিগড়ে গেল। জিনানের চোয়াল শক্ত করে ধমকে বলল, কি বলেছি আমি শুনতে পাও নি? তুমি খালার বাসায় এসো, থাকো, ঘুরো বেড়াও, আমার কাছে আসার চেষ্টা করবে না। উপরে যেতে যতে আরোয়ার উদ্দেশ্য নম্রতা মিশ্রিত কোমল স্বরে বলল, জান পাখি রুমে আসো ফাস্ট। বিস্মিত চোখে তাকালো আরোয়া। সবার সামনে জান পাখি বলে দিল। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে। নীলিমা, ওসমান মুচকি মুচকি হাসছে। এতক্ষণ এলিনার কাণ্ড দেখে ক্ষিপ্ত ছিল আরোয়া। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে সব হজম করছিল সব। এখন জিনানের কাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু করে ওড়না হাতের আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে রুমে চলে এল। জিনান শার্টে সব কয়টা বোতাম খুলে শার্টটা ও খুলে ফেলল। আরোয়ার দিকে তাকিয়ে শ্বাস টেনে বলল, এদিকে আসো। ঠোঁটে ঠোঁট চেপে আস্তে আস্তে জিনানের সন্নিকটে গেল। আরোয়া পিঠে হাত দিয়ে কাছে টেনে নিল। অন্য হাত দিয়ে কপালে চুলগুলো কানের পৃষ্ঠে গুজে দিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, কবি নীরব কেন? আরোয়া রাগী চোখে তাকাল। চোখ দিয়ে আগুন ঝরছে, সে আগুনে ভস্ম করে দিচ্ছে জিনানকে। চিবিয়ে চিবিয়ে বলল, আগে থেকে সুন্দর হয়ে গেছেন।
আমার জানা মতে ওদের সাথে আপনাদের কারো সম্পর্ক নেই, তাহলে ও কি করে আপনাকে চিনে? ললাটে সুর ভাঁজ ফেলে বলল, ইউ জেলাস? অবশ্যই আমার বিয়ে করা বরকে কেউ এভাবে বলবে আর আমি তা মেনে নিব? ইম্পসিবল। জিনানকে হাসতে দেখে আরওয়া আরও ক্ষেপে গেল। জিনানের বুকে কিল ঘুষি মারতে মারতে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি খুব খারাপ লোক। মেয়েটা কি করে আপনার হাত ধরেছিল? জিনান আরওয়া হাত দুটো চেপে ধরে বলল, এলিনারা কানাডায় থাকে। 2 বছর আগে ওখানে আমার সাথে খালার দেখা হয়েছিল। সে দিন খালার সাথে এলিনাও ছিল, বিধায় আমাকে চিনে। আরওয়া নাক টেনে বলল, তাই বলে এক দেখায় হাত ধরে ফেলবে? জান পাখি আমার আর কাঁদে না, আমি তো ওর থেকে দূরে থাকছি। আমার বউয়ের খারাপ লাগবে বলেই তো ওকে সাবধান করে দিলাম। বাহানা সুরে বলল, আজকে আমরা বাহিরে ডিনার করব। জিনান আরওয়ার নাক টেনে দিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, ডান, মাই ওয়াইফে। বুকের ধরফরানি বেড়ে গেছে আরওয়ার। জিনানের ছোঁয়া গভীর, নিজের সাথে মিশিয়ে নিল প্রিয়াসীকে। অধর দিয়ে ছুঁয়ে দিল প্রিয়তমার অধর জোড়া। অবশে চুকদোর বুজে ফেলল আরওয়া। খামচে ধরল জিনানের কাঁধ। ওষ্ঠদয় ছেড়ে গলায় মুখ ডুবিয়ে দিল জিনান। সফটলি ভালোবাসার স্পর্শ একে দিল। জান পাখিকে জড়িয়ে নিল উষ্ণ আর্দ্রতায়। প্রিয় মানুষটার বাহু ডোরে ঘাপটি মেরে আছে আরওয়া। এই এক অন্য রকম ভালো লাগা। চলবে।